প্রিয় দর্শক সকলকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছে এটি নিউজের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রা। প্রতি রাতে আপনারা আমাদের এই আয়োজন দেখে থাকেন, কৃতজ্ঞতা জানিয়ে আমরা আমাদের আজকের আয়োজন শুরু করতে চাই। প্রতিদিনই মন খারাপ করার মতো নানা খবর আমাদের চোখের সামনে ভেসে ওঠে, সেগুলো আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি। গেল 4 দিন ধরে আমরা দেখছি যে করোনা সংক্রমণের মাত্রা কিছুটা কমেছে। এই সংশ্লিষ্ট বেশ কিছু খবর আজকে প্রকাশিত হয়েছে, এটি একটি দিক। অন্যদিকে আম, গণস্বাস্থ্যের গবেষক দল দাবি করছেন যে সেপ্টেম্বরের মধ্যে কোভিড-19 একটা ভালো সমাপ্তির দিকে যাবে, এবং তারা বলছেন যে এই মুহূর্তে কোভিড-19 বাংলাদেশে পিক আওয়ার চলছে, এরকম একটি কথা। আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু আশান্বিত হতে চাই, এবং বাংলাদেশেও এই কোভিড-19 নিয়ে নানান ধরনের বিতর্ক আমরা সাম্প্রতিক সময় দেখেছি। কেউ পরীক্ষা না করেই সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, আবার কেউ 4টি-5টি খরগোশের উপরে পরীক্ষা চালিয়ে বলে দিচ্ছে সফলভাবে। এরকম ধারাবাহিকতায় আমরা বিকন ফার্মাসিউটিক্যালস তারা একটি ঔষধ, এবং আপনাদেরকে একটু বলে রাখতে চাই যে ফেভিপিরা, যেটি তারা বাংলাদেশে সংবাদ সম্মেলন করে বলেছে তার কার্যকারিতা এবং বেশ ফলাফল ভালো হয়েছে, এই ধরনের বিষয়গুলো আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা আমন্ত্রণ জানিয়েছি আজকের এই অনুষ্ঠানে সভাপতি কোভিড-19 জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটির অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যারকে। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে আজকের অনুষ্ঠানে। আমরা আমন্ত্রণ জানিয়েছি প্রধান বিজ্ঞানী গণস্বাস্থ্য হাসপাতালের ডক্টর বিজন কুমার শীল, তাকে আমরা কিছুক্ষণের মধ্যে পাবো। আমরা আমন্ত্রণ জানিয়েছি আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার এএসএম আলমগীর ভাইকে। আলমগীর ভাই, শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। আমরা আমন্ত্রণ জানিয়েছি সাবেক সভাপতি এবিসিসিআই এর কাজী আকরামউদ্দিন আহমেদকে, এবং ব্যবস্থাপনা পরিচালক বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তিনি মোহাম্মদ এবাদুল করিম এমপি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই, এবং যেমনটা বলছিলাম যে আমরা অধ্যাপক ডাক্তার শহীদুল্লাহ স্যারকে দিয়ে অনুষ্ঠান শুরু করতে চাই। স্যার, যেমনটা বলছিলাম যে আজকে 3 দিন আমরা দেখেছি যে আক্রান্তের হার কমছে, এটি নিয়ে অনেকেই আশান্বিত হচ্ছেন, অনেকেই নতুন করে সাহস দেখাচ্ছেন। যারা ঘর থেকে বেরোতেন না খুব একটা অপ্রয়োজনে, তারাও অপ্রয়োজনে বেরোচ্ছেন, এরকম একটি পরিস্থিতির মধ্য দিয়ে। গণস্বাস্থ্যের বিষয়টিতে আমি পরে যেতে চাই। আপনার কাছ থেকে শুনতে চাই কিভাবে আশ্বস্ত করবেন, আসলে সঠিক তথ্য কি? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই জন্যে যে আমাদের লক্ষ্য করেছি আমরা গত কয়েকটি সপ্তাহে যে সংক্রমণের ধারাটা, আমি দুভাবে বলি, আইদার এটা কিছুটা কম, অথবা আমি খুবই স্বস্তি বোধ করবো যদি আমি এটাকে বলি ফ্ল্যাট, মানে আর বাড়ছে না। তার আগে কিন্তু 1.5 থেকে 2 মাস ক্রমান্বয়ে ঊর্ধ্বমুখী ছিল, সেই ঊর্ধ্বমুখী ভাবটা এখন কিন্তু থেমে এসছে। এটা কিন্তু অন্যভাবে, শুধু সংক্রমণের হার না, আমরা যদি পজিটিভিটি রেট দেখি, মানে 100টা টেস্ট করলে কয়টা পজিটিভ হয়, এটা 19 থেকে 23%-এর মধ্যে আছে অনেক দিন ধরে। সো এটাও একটা ইনডাইরেক্ট এভিডেন্স, মানে প্রমাণ যে আমাদের এখন ঊর্ধ্বমুখী ধারাটা থেমে গেছে। তো এই অবস্থায় যেটা আমাদের স্বস্তি, কিন্তু কি চাইবো আমরা দুটো জিনিস চাইবো এখন, এর থেকে আর একটু ভালো করা। তার মানে আর কিছুদিনের মধ্যে যদি আমরা দেখতে পারি এটা ধীরে ধীরে নামা শুরু করেছে, তখনই দেশবাসী আমরা সন্তুষ্ট বোধ করবো। কিন্তু একটা জিনিস আপনি খুব ভালো বলেছেন, কেউ কেউ এটাকে নিয়ে মনে করছে তো তাহলে তো ভালোই, আমরা স্বাস্থ্যবিধি কম মানছি। এটা অত্যন্ত বিপজ্জনক হবে। আমাদের উল্টো, যে আমি যেটুকু অর্জন করেছি সেটা ধরে রেখে আগামীতে আগানোর জন্য আমাকে আমার স্বাস্থ্যবিধিটা আরো বেশি করে মানবো। এখন ফেস মাস্ক ছাড়া আমি বেরোবোই না, আমি সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করব, আমি মানে আমাদের অন্যান্য যত রকম স্বাস্থ্যবিধি আছে সেইগুলো যদি আমরা ফলো করতে পারি, তাহলে আমরা মনে করছি যে আজকে যেটা ফ্ল্যাট কার্ভ বা একটু কম, সেটা আরো কমের দিকে যাবে। এটাই আমাদের আশাবাদ। জি, ডক্টর শহীদুল্লাহ, আমরা বাংলাদেশে কোভিড-19 যে সংক্রমণ, সেটার 129, 30, 31 দিন এরকম পার করছি। ঠিক কবে থেকে, আমরা যদি 7-8 মার্চ থেকে ধরি, কিন্তু এর মধ্যে অনেকেই যেমন খোঁজার চেষ্টা যে ইতালিতে অমুক তারিখে কমতে শুরু করেছে, বা অমুক দেশে অমুক তারিখ থেকে, এই খুঁজে কি লাভ হলো? তার চেয়ে বড় কথা হচ্ছে যে এই মুহূর্তে আমার কোন ধরনের সতর্কতা অবলম্বন করা জরুরি। অর্থাৎ একটা সময় তো গেল এক ধরনের, কিন্তু এখন কি আরো বেশি সতর্কতা, এই কথা কি আমরা বলতে পারি? হ্যাঁ, হ্যাঁ, খুবই ভালো কথা। আসলে বিশ্বের ফিগার, যেহেতু আমাদের সারা বিশ্বটাকে আমরা বলি গ্লোবালাইজড একটা ভিলেজ,
মানে একটা গ্রাম, বিশ্বায়নের গ্রাম, সেই হিসেবে আমাদের অন্যান্য দেশের ফ্যাক্টস অ্যান্ড ফিগার জানা ভালো, তবে আগে নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকা ভালো। আমাদের এখন যেটা দরকার হলো যে স্বাস্থ্যবিধিটা আরো স্ট্রিক্টলি ফলো করা। আরো একটা দুটো জিনিস আমি বলবো যেটা করতে পারলে ভালো। একটি হলো, যেহেতু আমরা ইকোনমি চলতে দিয়েছি এবং ইকোনমি চলাটা দরকার আছে, তাহলে এটার জন্য আরো ভালো ইকোনমিটা কন্টিনিউ করতে হলে আমাকে রোগটাকে কন্টেইন করতে হবে। সংক্রমণটাকে কন্টেইন করতে গেলে আমি কিন্তু মনে করি আমাদের আরো বেশি সংখ্যায় শনাক্তকরণ করতে হবে, বেশি করে টেস্ট করতে হবে। যত বেশি আমি টেস্ট করব, আমি সংক্রমিত লোককে তত বেশি চিহ্নিত করব। যত বেশি লোককে আমি সংক্রমিত লোককে চিহ্নিত করব, তত বেশি আমি তাকে আইসোলেট করে অন্য জনকে থেকে তার মানে সে যেন মুক্ত থাকে সেই ব্যবস্থা নিতে পারবো। সেকেন্ডলি, আমাদের এই যে যেটা করতে হবে এখন, সামনে কুরবানির ঈদ আছে, গরুর হাটের নিয়ে অনেক কথাবার্তা, কিন্তু আমরা জাতীয় পরামর্শ কমিটি, যেহেতু আমি এখানে আছি, আমাকে এই পজিশনটাকে ক্লিয়ার করা দরকার। আমরা এবার বলতে চেয়েছি যে আমাদের লক্ষ্য করা যায় ঢাকা, তারপরে চট্টগ্রাম, তারপরে নারায়ণগঞ্জ এবং গাজীপুর, এই চারটা জায়গায় সবচেয়ে বেশি, তাই না? এই চারটা জায়গায় যদি এবার গরুর হাটটাকে আমরা যদি নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে কি হবে? গরুর হাটটা কিন্তু একটা হটস্পট হবে, অনেক মেলামেশা হবে, সংক্রমণ বাড়তে পারে। সেই জন্য এর বাইরে যদি গরুর হাট হয়, হতে পারে, কিন্তু সেখানেও কিন্তু আমরা কি স্বাস্থ্যবিধি মানতে হবে অনেকগুলো পয়েন্ট বলে দিয়েছে। আমি যেরকম একটা বলি, একটা হলো যে খোলা ময়দানে বড় জায়গায় অনেক দূরে দূরে খামারিরা গরু নিয়ে দাঁড়াবে, একটি গেট থাকবে ঢোকার জন্য, একটি গেট থাকবে বেরোনোর জন্য। 50 ঊর্ধ্ব লোক যেন কেউ মার্কেটে না যায় বা গরু কিনতে না যায়। মাস্ক পরাটা একেবারেই খুব ইয়ে। আর অনলাইন শপিং, আমি বলি বিশ্বে এখন আমাদের এই ক্রাইসিসটা অনেক সময় অপরচুনিটি ক্রিয়েট করে। আমি অনেকের কাছে শুনেছি অলরেডি অনলাইনে গরু কেনা শুরু করেছে, সেখানে তাদের মাংসটা প্রসেসড হয়ে ঘরে ফিরবে। এই সিস্টেমটা করতে পারলেও বা একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ রাখতে পারলে ভালো। কিন্তু যদি যত্রতত্র ঘরে ঘরে ফ্ল্যাটে ফ্ল্যাটে কোভিডের আগে যেভাবে কোরবানির ঈদ হয়েছে, সেইটা করতে গেলে কিন্তু অবশ্যই একটা বড় ঝুঁকি। মানে তো আমি এই মনে করি এখানে আমাদের সামান্যতম অনেকটা যতটুকু সতর্ক অর্জন থাকবে। আমরা দেখতে পাচ্ছি দৃশ্যমান আমাদের চোখে, সেটিও কিন্তু এই ম্লান হয়ে যাবে। উন্নত বিশ্বে আমরা বেশ কয়েকটা জায়গায় দেখেছি যে কোভিড চলে যাওয়ার পরেও কিন্তু ঠিক 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে, বা উহানে যেটি হয়েছিল ঠিক 1 মাস পর কিন্তু আবার ফিরে এসছে। এই অভিজ্ঞতাগুলো কিন্তু আছে। ওখানে আমি বলি যে ওয়ার ইউনাইটেড স্টেটসে কি হয়েছে, তারা কমে গেছিল না, প্রায় অনেক কমেছিল। আজকে তারা রেকর্ড 71,000 হয়েছে গতকাল। মানে ওই যে ওদের পাবে যে খোলামেলা চলাফেরা, তারপরে সি বিচে যে চলাফেরা, তারা ফল ভোগ করছে। কিন্তু মানে আমাদেরকে এই এভিডেন্স গুলো নিতে হবে। জি, আমি 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 আবারও আসবো আপনার কাছ থেকে, বিশেষ করে কোরবানি এবং এই সংশ্লিষ্ট যে পরামর্শগুলো রয়েছে সেগুলো আমি আরেকটু ভালো করে শুনতে চাই। বা বাংলাদেশের মানুষকে কিন্তু যথেষ্ট অনেকবার বলতে হয়, কারণ আমরা দেখবো টেকবো শুনবো সব করব, কিন্তু আমরা কেউ মানবো না। এটি একটি আমি বলতে চাই যে এটি একটি জেনেটিকই বিষয়। কিন্তু তার আগে আমার সঙ্গে আছেন যে ডাক্তার ASM আলমগীর, তার কাছ থেকে শুনবো যে বিজন কুমার শীলকে আমরা হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে পাবো, কারণ এই অনুষ্ঠান শুরুর আগেও তার সঙ্গে কথা হয়েছে, তিনি সংযুক্ত হবেন। কিন্তু আপনার কাছ থেকে শুনবো, তিনি আজকে বাংলা ট্রিবিউনের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে আমাদের যে কমিউনিটি ট্রান্সমিশন যেটি চলছিল সেই ধারা আমরা পিক টাইমে এই মুহূর্তে রয়েছি, এবং তিনি বলছেন যে বিশেষ করে অ্যান্টিবডি অনেক মানুষের তৈরি হয়েছে। অর্থাৎ তিনি বলেছেন যে এটি তার ধারণা যে এটি 10 কোটি মানুষেরও বেশি মানুষ শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে, যে কারণে সরকার যেহেতু নতুন করে অ্যান্টিবডি তৈরি হলো কিনা সেটা পরীক্ষা করার কথা ভাবছে, সেটি একটি দিক। এবং এরকম পরিস্থিতি থাকলে হয়তো সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে কোভিড পরিস্থিতির অনেক বেশি দৃশ্যমান উন্নতি হবে, এরকম একটি দেশ। আলমগীর ভাই, কোনো কিছু মানে আপনার ভাবনা বা অন্য কিছু দ্বিমত পোষণ করা, কি বলতে চান? ধন্যবাদ। আসলে রিপোর্টটি আমিও দেখেছি, এবং আমি প্রথমে বলতে চাই আমাদের প্রফেসর শহীদুল্লাহ স্যার যেটা বলেছেন যে আমরা আসলে পিক হয়তো অতিক্রম করেছি। আমরা দীর্ঘদিন একটা সময় স্থিতিশীল অবস্থায় আছি, বরঞ্চ গত 3-4 দিনে আমরা যেটা দেখেছি সেটা যদি নমুনার যেহেতু ইন্টারনাল কোয়ালিটি গুলো আমরা জানি, আমরা গত 2 সপ্তাহ যাবৎ যেটা আপনার চেষ্টা করছি যে যদি কেস ডেফিনেশনটা ফলো করার চেষ্টা করছি, যে সাইন সিমটমস না থাকলে নমুনা পরীক্ষা করার প্রয়োজন নাই। গত সপ্তাহ থেকে আমরা দ্বিতীয় পরীক্ষা করার প্রয়োজন নেই সেটা বলছি, এবং সাথে সাথে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ ফি আরোপ করেছি। এটাতে যেটা হয়েছে যে
যাদের এখন দরকার তারাই শুধু পরীক্ষা করছেন, এবং এই জন্য নমুনার সংখ্যা কিছুটা কমেছে। এবং আমাদের কিছু এলাকা বন্যা আছে, আপনারা জানেন, সেখান থেকে। এবং এই যে আমরা অনেক অনুরোধের আশা করছিলাম সেখানে, এবং দ্বিতীয় টেস্ট করছিলাম, সেটার জন্য প্রায় 25% মতো স্যাম্পল কিন্তু আমরা অপ্রয়োজনে পরীক্ষা করছিলাম। এবং সেটা যদি আপনি চিন্তা করেন, তাহলে আমরা যখন 18-19 হাজার স্যাম্পল পরীক্ষা করেছি, তখন কিন্তু নমুনা পজিটিভিটি ছিল 22 থেকে 23%, সেটা আসলে 26 থেকে 27% হয়। এবং সেটাই সারা পৃথিবীতে, বিশেষ করে নিউ ইয়র্কের পিকটা যেহেতু আমরা সায়েন্টিফিক্যালি অনেক ফলো করি, সেখানে আমরা দেখেছি যে 26%তেই পিক ছিল, তারপর আস্তে আস্তে কমতে শুরু করেছে। এবং গত কয়েকদিনের পর্যবেক্ষণে আমরা যেটা দেখি, সারা দেশে আসলে কিন্তু রোগীর সংখ্যা তুলনামূলকভাবে কমছে। এবং সেটা স্যার যেটা বলেছেন, আমাদের দেশে আমরা দীর্ঘদিন একই অবস্থায় ছিলাম, এবং আমরা কমতে যখন শুরু করবে সেটাও কিন্তু আস্তে আস্তে কমবে। কিন্তু আমাদের জুলাইতে এসে যেটা হবে, যে জুলাইয়ের শেষের দিকে হয়তো একটা সহনীয় মাত্রায় আসবে, কিন্তু সেটা আমাদের ধরে রাখার জন্য কোরবানির ঈদ এবং গরুর হাট দুটা খুবই ইম্পর্টেন্ট জিনিস হবে। আমি বিজনদা কি বলেছেন সেটা হচ্ছে, আমি যেটা বলি সেটা হলো বাস্তবতা এরকম যে বাংলাদেশে আমরা যে হারে সংক্রমণ দেখছি, এবং এটার যদি 10 গুণ বেশি হয় তাহলেও তো আমার 10 লক্ষ পেশেন্ট, এবং সেরকম হয়তো ব্যাপারটা তৈরি হয়নি এখনো বাংলাদেশে। কিন্তু আমরা যদি অন্য পৃথিবীর অন্যান্য দেশের ডাটাগুলা, যারা অলরেডি পিক পার হয়ে এসেছে এবং অ্যান্টিবডি পরীক্ষা করছে, তাদের গুলো যদি আমরা দেখি, তাহলে আপনি দেখবেন স্পেনে আপনি দেখেছেন যে ওয়ান অফ দ্য ওয়ার্স্ট সাফারার কান্ট্রি ছিল স্পেন। স্পেনে এখন যখন অ্যান্টিবডি পরীক্ষা করছে, তাদের শহরাঞ্চলে কোথাও কোথাও এটা 8-এর মতো, 8 ভাগে, 8% অ্যান্টিবডি ডেভেলপ করেছে, কিন্তু সারা দেশ মিলে গড় করলে সেটা 5%-এর বেশি নয়। এবং সুইডেন প্রথম থেকেই কিন্তু তারা লকডাউন করে নাই, তারা ছেড়ে দিয়েছে, তাদের একটা আশা যে তারা হার্ড ইমিউনিটি তৈরি করবে। কিন্তু সেখানে আপনি দেখেন এইটা করতে গিয়ে কেস ফ্যাটালিটি অনেক বেড়েছে, অনেক মানুষ মারা গেছে। কিন্তু যখন এখন অ্যান্টিবডি করছে, সেটা দেখা যাচ্ছে যে 8.5%। অতএব অনেক লোকের অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে, এবং সেটার জন্য এক ধরনের ইমিউনিটি তৈরি হবে, সেটার জন্য সংক্রমণ সংখ্যা কমে যাবে। এরকম পরিস্থিতি আসতে আসলে সারা পৃথিবীতেই অনেক সময় লাগবে। এবং বাংলাদেশে আলমগীর ভাই, একটা বিষয় আমি মানে আমার আমার এমন কিছু খবর আছে যেগুলো নানাভাবে আমি আহত হই। যেমন মার্কিন বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের কিছু গবেষণা বা বিশ্ববিদ্যালয় তারা রিপোর্ট প্রকাশ করতো যে বাংলাদেশ, সেখানে তো প্রতিদিন গড়ে 20,000 মানুষ মারা যাবে, সেটা জুন মাসে মারা যাবে, জুলাই মাসে মারা যাবে, মানে এই ধরনের নানান ধরনের রিপোর্ট দিত। এবং আমরা দেখেছি যে ইতালি, তারা আমাদের বেশ কিছু, যেমন করোনার ভুয়া সার্টিফিকেট নিয়ে এই মুহূর্তে আমরা যে ধরনের একটা ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছি, বিশ্বব্যাপী একটা অপপ্রচারের মধ্য দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। অর্থাৎ বাংলাদেশের করোনা পরিস্থিতি সরকারের নানা ইতিবাচক পদক্ষেপের ফলে এখনো পর্যন্ত দক্ষিণ এশিয়ায় অনেক ভালো একটা পরিস্থিতির মধ্যে রয়েছে, কিন্তু অপপ্রচারটা যেমন রয়েছে, আবার যে সমস্ত বৈজ্ঞানিক কর্মকর্তারা অপপ্রচার করেন তাদের আসলে কি করণীয় সেটা আপনার কাছ থেকে শুনবো। আপনি একটু ভাবতে থাকুন। আমি শহীদুল্লাহ স্যারকে যেমনটা বলছিলাম যে আমরা কোরবানির আরো পরিষ্কার হওয়া উচিত, সাধারণ মানুষকে আরো বেশি করে বলা উচিত। আকরাম স্যারের কাছ থেকে শুনবো যে স্যার, যে আসলে এই ব্যবসা বাণিজ্য আমরা কিন্তু বন্ধ করিনি, কিংবা আমরা যেটি বারবার বলেছি, এখন বিশেষজ্ঞরা বলেছে যে হ্যাঁ, বাংলাদেশ যে পলিসিটি নিয়েছিল সেটি ঠিক ছিল, এখন ব্যাপকভাবে অ্যান্টিবডি তৈরি হয়েছে, মানে এটাও কিন্তু নোট করার মতো। আমরা শুনবো, আমরা একদম ছোট্ট একটি বিরতি নিয়ে ঘুরে আসতে চাই। নিচ্ছি ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি, দেখছেন এটি নিউজ আওয়ার এক্সট্রার মধ্যে আমরা রয়েছি। তাহলে করোনা কমছে, আমাদের আজকের শিরোনাম এরকম একটি। আমরা এই মুহূর্তে দর্শক বিরতিতে যাওয়ার আগে আমরা একটু জানিয়ে রেখেছিলাম যে আমরা কি বিষয় নিয়ে এগুলো করবো। আমাদের সঙ্গে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এবাদুল করিম এমপি আছেন, তার কাছে আমরা একটু যেতে চাই। এবং আমরা আসলে যে জায়গাটিতে ফোকাস করতে চাই যে বাংলাদেশ এরকম একটি দেশ যেখানে
এক হাসপাতালের কথা নিয়ে আমরা জানি যে গেল 8 দিন 4 দিন 5 দিন ধরে একেবারে গণমাধ্যমের প্রধান খবরই এটি যে করোনার পরীক্ষা না করেই সনদ দিচ্ছে এবং বহির্বিশ্বে এটির অত্যন্ত খারাপ একটা ফলাফল আমরা সাম্প্রতিক সময় দেখছি এটি নিয়ে। অন্যদিকে আমরা আরেকটি ফার্মাসিউটিক্যালস কোম্পানির কথা জানি যে যারা 4টি খরগোশের গায়ে পরীক্ষা টিরীক্ষা চালিয়ে বলছে যে তারা সফল হয়েছে, 50% সাফল্য দাবি করছে। এই সমস্ত খবরগুলি যখন আন্তর্জাতিক অঙ্গনে প্রচার হয় তখন কিন্তু বাংলাদেশের যে সঠিক সক্ষমতা সেটিকে কিন্তু খুব ছোট করে দেখা হয়। আমরা সেই অর্থে নানাভাবে সমালোচনার সম্মুখীন হই। এই কথাগুলি বলছি এই কারণে 8টি জুলাই বিকন ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন ছিল এবং সেখানে তারা দেখিয়েছেন অর্থাৎ ফেভিপিরা ঔষধটি বিখ্যাত জাপানের ফুজি ফিল্ম এবং তাদের সেটি থেকে বাংলাদেশে সফলভাবে তৈরি হয়েছে এবং সফলভাবে তৈরি করার পর বাংলাদেশের 4টি হাসপাতালে, আবারও একটু বলছি যে কুয়েত মৈত্রী, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে পরীক্ষায় 50 জন রোগীর উপরে সেই পরীক্ষাটি চালানো হয় এবং 7 দিনের মাথায় দেখা যায় যে 76% রোগী সুস্থ হয়েছে এবং 10 দিনের মাথায় 96% রোগী সুস্থ হয়েছে। আমরা এই প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এবাদুল করিম এমপি, আমি যেই কথাগুলি বললাম সে তাতে ভুল আছে কিনা এবাদুল করিম এমপি? থ্যাংক ইউ ভেরি মাচ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার এই প্রশ্ন, কারণ আপনাদের নিশ্চয় মনে আছে মার্চের শুরুতে যখন বাংলাদেশে 2-1 জনের করোনা ডিটেক্ট হওয়া শুরু হলো তখন সারা বিশ্ব কিন্তু আতঙ্কগ্রস্ত ছিল এবং স্বাভাবিকভাবে বাংলাদেশও খুব আতঙ্কগ্রস্ত ছিল সেই মুহূর্তে। তখনই আমরা বেসিক্যালি 4 এপ্রিলের 4 তারিখে আমরা প্রোডাক্টটা ডিজিডি এর হাতে আমরা হস্তান্তর করি আমাদের ফর্মুলেশন, এবং সেখানেই আমরা ডিক্লেয়ার দিয়েছিলাম যে আমরা প্রোডাক্টটা, বিকজ ওই সময়টা আপনাদের নিশ্চয় মনে থাকবে যে যখন এপ্রিলের শুরুতে বা মার্চের শেষ দিকে সারা বিশ্ব যখন আতঙ্কগ্রস্ত করোনা ভাইরাসের সংক্রমণে এবং যেভাবে মৃত্যু হচ্ছে মনে হচ্ছিল যেন সারা পৃথিবীটা স্থবির হয়ে যাচ্ছে, সেই অবস্থায় কোনো চিকিৎসার জন্য সুনির্দিষ্ট কোনো ড্রাগ কিন্তু তখন, এখন যেরকম একটা ধারণার ভিত্তিতে অন্তত চিকিৎসা দেওয়া যাচ্ছে সেরকম অবস্থা কিন্তু তখন ছিল না। তখন টোটাল পিকচারটাই ছিল ডার্ক, একদমই অন্ধকারাচ্ছন্ন ছিল চিকিৎসা ব্যবস্থাটা। সেই অবস্থায় এবিগানের কথা যখন আসলো পত্রিকা, আমরা যে উহান সাকসেসফুলি ট্রায়াল করেছে এবং তারা ব্যবহার করে ভালো ফল পেয়েছে, তার বেসিসে আমরা সেই প্রোডাক্টটা হাতে নেই এবং প্রোডাক্টটা সাকসেসফুলি আমরা বাংলাদেশে তৈরি করি এবং আমরা ট্রায়ালের মাধ্যমে আমরা দেখতে চেয়েছি যে প্রোডাক্টটা আসলে কার্যকর হয় কিনা বাংলাদেশের রোগীদের উপরে। তার বেসিসেই আমরা বিএমআরসিতে আমরা অ্যাপ্লাই করি এবং ডিজিডি এর অনুমোদন নিয়ে আমরা 7th মেতে ট্রায়ালটা শুরু হয়। এবং এখানে ট্রায়ালটা কিন্তু আমরা করিনি, ট্রায়ালটা করেছে সোসাইটি অফ মেডিসিন, তারা ট্রায়ালটা করতে সম্মত হয়েছে এবং তারা করেছে। আমরা সেখানে ওষুধ অন্যান্য হিসাবে সহযোগী হিসাবে কাজ করেছি। তো ওনাদের এই তত্ত্বাবধানে এবং ওনাদের নেতৃত্বে যে ট্রায়ালটা হয়েছে, এটা আমি বলবো যে বাংলাদেশের ইতিহাসে এটা একটা প্রথম একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বলতে পারেন যে 50 খুবই কম, হ্যাঁ এটা হতে পারে, কিন্তু সারা পৃথিবীতেই এই কিন্তু ট্রায়ালটা এই ছোট সংখ্যার উপরেই কিন্তু হচ্ছে। কারণ এখনকার যে প্যান্ডেমিক সিচুয়েশন, এই সিচুয়েশনে বড় ট্রায়াল করে 4-5 বছরের সময় নিয়ে যদি আমরা রেজাল্ট নিয়ে তারপরে আসি ব্যবহার করতে, তাইলে আমাদের মনে হয় যে অনেক রোগী মারা যেত। সেই দিক থেকে সারা পৃথিবীতেই কিন্তু এই ব্যাপারটাতে অনেকটা একটু লিবার্টি দিয়েছে। যেরকম গিলিয়াডের যে প্রোডাক্টটা রেমডেসিভির, সেখানেও কিন্তু তারা ফর্মালিটি মেনটেন করে এফডিএ যায় না, তারাও কিন্তু সেখানে ছাড় দিয়েছে এবং জরুরি অবস্থার কারণেই সেই প্রোডাক্টটাকে তারা অনুমোদন দিয়েছে। জাপান এই রেমডেসিভিরকে তারা অ্যাপ্রুভাল দিয়েছে উইদাউট এনি ট্রায়াল। এইভাবে আমরা কিন্তু সেখানে এই একটা ট্রায়াল আমরা করেছি এবং সেই ট্রায়ালটা বিএমআরসি আমাদেরকে খুব স্ট্রিনজেন্ট রেগুলেশনের মাধ্যমে, নিয়মের মধ্যে দিয়ে তারা আমাদের এটা পরীক্ষা নিরীক্ষা করে প্রটোকলটা অনুমোদন দিয়েছে এবং সেই প্রটোকলটা অনুমোদন দিতেও প্রায় মাসখানেক সময় লেগেছে।
সেই সময়টা নিয়েও আমরা ধৈর্য সহকারে কিন্তু তাদের পিছনে গেছি। যেহেতু বাংলাদেশে কিন্তু এর আগে এই আপনার ইয়ে ছাড়া, ওরসালাইন ছাড়া কিন্তু আর কোনো ট্রায়াল কিন্তু ফরমালি বাংলাদেশে হয় না। আমরা নর্মালি বিদেশি ট্রায়ালের রেফারেন্সে ওষুধগুলো বাংলাদেশে মার্কেটিং করে থাকি, এবং আমাদের ডাক্তার সাহেবরাও এই বিদেশি ট্রায়াল গুলা রেফারেন্সেই ওনারাও চিকিৎসা দিয়ে থাকে। জি, এবাদুল ভাই, একটা বিষয় যেটা আমি বলছিলাম যে বাংলাদেশে 4টি হাসপাতাল এবং 50 জন রোগীকে এই রোগীর উপর এই পরীক্ষাটা চালানো হয়েছে। 7 দিনে 76% রোগী ভালো হয়েছে, 10 দিনে 96% রোগী ভালো হয়েছে, এরকম তথ্য আমাদের হাতে আছে। সংবাদ সম্মেলনে আপনারা এই ধরনের তথ্য বলেছিলেন, ঠিক কিনা তথ্যটি? জি জি জি, এটা 100% ঠিক, এবং এটা কোনো ব্যক্তি বা ব্যক্তিগত কোনো অপিনিয়ন না, এটা একটা অথেন্টিক একটা ফিগার যেটা আসছে বৈজ্ঞানিকভাবে একটা ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনার মাধ্যমে এই ফিগারটা আসছে, এবং সেখানে প্রটোকলটা যেভাবে ডিজাইন করা হয়েছে সেটা সোসাইটি অফ মেডিসিন সেই প্রটোকল তৈরি করেছে, এবং সেই প্রটোকলের উপর বিএমআরসি বারবার কারেকশন দিয়েছে, এবং ওনাদের যে এথিক্যাল ক্লিয়ারেন্স যে কমিটি দেয়, সেই কমিটি কিন্তু এটাকে 6-7 বার মিটিং বসে বারবার ওনারা বিভিন্ন রকম অবজারভেশন দিয়েছে, আমরা সেগুলোকে আমরা ফুলফিল করার চেষ্টা করেছি। আমরা না, বেসিক্যালি এটা সোসাইটি অফ মেডিসিনই করেছে, এবং ফাইনালি যে প্রটোকলটা আপনার অ্যাপ্রুভ হয়েছে, সেই প্রটোকলটা অ্যাপ্রুভ হওয়ার পর আমরা কিন্তু ক্লিনিক্যাল ট্রায়াল .gov, যেটা ইউএস এর একটা আপনার ক্লিনিক্যাল ট্রায়ালের একটা লিঙ্ক, সেখানেও কিন্তু আমরা আমাদের প্রটোকলটা সোসাইটি অফ মেডিসিন এটা পাঠিয়েছে, এবং সেখানে রেজিস্ট্রেশন হয়েছে, এবং এটা যখন ফল প্রকাশিত হলো এটাও কিন্তু সেখানে পাঠানো হবে, এবং তারা সেটা পাবলিশ করবে। তো এটা কোনো মন গড়া কোনো কথা না। এই ওষুধটির দাম এবং অন্যান্য দেশে, বিশেষ করে ওহান, সেনজেনে, রাশিয়ায় সেটির কি ফলাফল, সেগুলি নিয়ে আমরা একটু কথা বলবো। আমাদের সঙ্গে আরো যারা আছেন তাদের সাথে একটু কথা বলে আবারও আপনার কাছে আসতে চাই, কাজী আকরাম উদ্দিন স্যারের কাছে যেতে চাই। স্যার, এটি একটি নিঃসন্দেহে ভালো খবর যে তাহলে কি করোনা কমছে, আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বলতে চাই। কিন্তু আমরা পরীক্ষা নিয়ে কথা বলছিলাম, ফেভিপিরা, যেটা ভিকন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক, তিনি বলছিলেন। কিন্তু একটা বিষয়, এই যে বাংলাদেশ তো এই যে সংবাদ শিরোনামে কিছুক্ষণ আগে বলছিলাম যে বিশেষ করে 6 দিনেও শাহেদকে ধরা গেল না। শাহেদ হচ্ছে সেই রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান, এবং তিনি করোনা পরীক্ষা না করেই মানুষকে ভুল সনদ দিয়ে যাচ্ছিলেন। এবং এই যে প্রতারণা, এগুলো হয়। আবার আমরা আরেকটি ফার্মাসিউটিক্যালসের কথা জানি যে যারা 4টি খরগোশকে এই ভ্যাকসিন পুশ করে বলছেন যে করোনা রোগীর, তারা একেবারে 50 বার সফল হয়ে গেছেন। আবার আমরা আমাদের বাংলাদেশের সক্ষমতা সবসময়ই এই সমস্ত কারণে খাটো করে দেখি, কিন্তু তারপরেও ওবায়দুল করিমরা যেটি করেছেন, আবাদুল করিমরা, সেটাও কিন্তু অনেক বেশি বাংলাদেশকে আসা জায়গায়। সবকিছু মিলে স্যার, আপনার নিশ্চয়ই অনেক কিছু যোগ করা আছে। আকরাম স্যার। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি কিন্তু আজকে একটু ব্যতিক্রম ধর্মী, কারণ আজকে যারা আছেন এখানে সবাই টেকনিক্যাল লোক, আমি ছাড়া। সুতরাং আজকে মানুষ কিন্তু ওই টেকনিক্যাল সাইডটাই শুনতে ভালোবাসবে, এবং আমরা টেকনিক্যাল সাইড কোনটা, যে আমাদের করোনার ভবিষ্যৎ কি, আমরা এখানে উত্তরণ করতে পারবো কিনা, আমাদের জীবন এবং জীবিকা রক্ষা হবে কিনা। সেই জন্যই আমি বলতে চাই, আমি ওনাদের মতো আশান্বিত কোনো কথা বলতে পারবো বলে আমার মনে হয় না। তবে আমি এটুকুই বলতে পারি যে আজকে যে জাতি যেখানে আমরা দাঁড়িয়ে আছি, সেই জাতির যে মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, তার জন্য আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে সাথে আমার বারবার মনে পড়ছে, যিনি আমার প্রায় সমকক্ষ ছিলেন বয়সের দিক দিয়েও, সাহেরা খাতুনের কথা। কেননা আপার কথা মনে হয় 75 এর পরে বঙ্গবন্ধুর কে হত্যা করার পরে যারা কয়েকজন এই লাইনের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন, তার ভিতরে নেত্রীদের মধ্যে ছিলেন সাহেরা খাতুন। তারপরে কথা না বাড়িয়ে তারপরে বলতে চাই, যখন সেই ফখরুদ্দিন মঈনুদ্দিনের যখন সেই মার্শাল ল এলো, এবং সেই মার্শাল লর সময়ও কিন্তু এই নেত্রীকে বের করার জন্য, নেত্রীকে জেলখানা থেকে বের করার জন্য আইনি লড়াই, যে লড়াই, সব লড়াই জিয়াউর রহমান সাহেবের সঙ্গে উনি করেছেন।
এবং আমিও জিয়াউর রহমানের সাথে এই সময় প্রায় সব সময় থাকার সৌভাগ্য আমার হয়েছিল। সেই জন্য আমি সায়রা খাতুনের প্রতি, তার আত্মার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি এবং আশা করছি তার মতো ত্যাগী নেতা এই দেশে দরকার ছিল। তার ফলেই এই দেশ আজকে এই অবস্থায় এসেছে। আজকে বাংলাদেশ সম্বন্ধে মানুষ চিন্তা ভাবনা করছে। আজকে যখন এই ফটোতে দেখলাম যে শাহেদকে 6 দিনও ধরা যায়নি, কালকে মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছে যে জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা রবে। আমি বলবো কুল্লু নাফসান জায়গাতুল মউত, যে একবার জীবন ধারণ করেছে তার মৃত্যু বরণ করতে হবে। ম্যান ইজ মর্টাল, মানুষ যে কোনো সময় চলে যাবে। কিন্তু একটা কথা দিয়ে আমি দুঃখ জানাতে চাই ওই 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 ব্যক্তিদের যারা দুনিয়ায় কোনো কিছুই খেয়াল করেনি, শুধু কামাই করেছে। এই শাহেদ সাহেবের পেপারে দেখলাম ওনার বাবা মারা গেছেন। এই শাহেদ সাহেবের হাজার হাজার কোটি টাকা থাকুক, কিন্তু বাপ মার চাইতে বড় কিছু হতে পারে না। সুতরাং ওনার সাথে আমার জীবনে কোনোদিন পরিচয় হয়নি, ওনার জীবনে একটা কথাও আমার জীবনে কোনোদিন হয়নি। কিন্তু আমার দেখে খারাপ লাগলো যে এই সাহেব সাহেব তার বাপকে চিকিৎসার জন্য এক জায়গায় ফেলে রেখে চলে গেছেন, আর ওনাকে দেখতে যেতে পারেননি। এবং পরিষ্কার তারা লিখেছে যে উনি রাখতে যেদিন এসেছিলেন তখন ওনাকে বলা হলো আপনার তো আছে, হসপিটাল আছে। তখন উনি বললেন আমার হসপিটালে ডায়ালিসিস বা এই জাতীয় কোনো সুযোগ নাই, সেই জন্য উনি এখানে রেখে গেছেন। তারপরে যখন অবস্থা ওনার আব্বার খারাপ হয়, বারবার খবর দিয়েও উনি কেন কেউ আসেন নাই। তারপরে যখন মৃত্যু ঘনিয়ে আসে তখন তারা বারবার খবর দিয়ে একজন লোক একবার দেখা করতে এসেছিল। পরে মরার পরে খবর দেওয়ার পরে ওনার ওয়াইফ নাকি 2 জন পিয়ন নাকি তাকে পাঠিয়ে লাশটা নিয়ে গেছে। আমি এই কথাটা বললাম ওই নেত্রীর কথায় যে জীবন কিছু না, উনি জীবন জীবিকার জন্য আমাদের সংগ্রাম প্রথম দিন, এই যে আমাদের যে প্যান্ডামিক ভাইরাসের দিনে উনি প্রথম বলেছেন জীবন জীবিকা। তাই আজকে জীবন সম্বন্ধে আমাদের ডাক্তার নেতারা, সায়েন্টিফিকরা জীবন সম্বন্ধে বললেন। আমি বলতে চাই জীবিকা সম্বন্ধে। জীবিকা না থাকলে, জীবন না থাকলে জীবিকা থাকে না, আবার জীবন রাখতে গেলে জীবিকার দরকার আছে। এই চিন্তাটা প্রথম দিন আমাদের জননেত্রী শেখ হাসিনা করেছিলেন বলেই আমরা সবাই সেই জীবন জীবিকাকে একত্রিত করে এই সংগ্রামে আমরা অবতীর্ণ হয়েছি। সুতরাং সেই সংগ্রামে অবতীর্ণ হয়ে যে মনোবল ওনার কাছ থেকে পেয়েছি, আমি একটা কথা বলি, আমি যেদিন আব্দুল্লাহ সাহেব আমার ধর্মমন্ত্রী ও নাসিম ভাই মারা গেলেন, সেদিন উনি যখন অ্যাসেম্বলিতে যাচ্ছিলেন, সৌভাগ্যবশত আমি ওনাকে ফোনে পেয়েছিলাম। ওনাকে আমি বললাম নেত্রী আপনি আজকে ঘর থেকে বেরিয়েন না। উনি বললেন যে আমি তো এখন গাড়িতে। আমি কোথায় যাচ্ছি? আমি অ্যাসেম্বলিতে যাচ্ছি। তারপর আমি বললাম আর আমার কিছু বলার নেই। এই নেত্রী বলতে পারে যে জীবন মরণে মানুষের মাঝেই থাকতে হবে। মানুষ জীবন আসে যখন, তখন তার মরতে হবে, তার যেতে হবে। মুসলমান হিসাবে তো আমি আগেই বলেছি যে আমাকে সে কুল্লু নাফসান জায়গাতুল মউত, খালি মানুষ না, কীট পতঙ্গ যে একবার জীবন ধারণ করেছে তার চলে যেতে হবে। সুতরাং এই চলে যেতে হবে এইটাই যদি কেউ বিশ্বাস করে, তাহলে এই অকামগুলো তাদের দ্বারা হতে পারে না। সুতরাং আজকে আমাদের এই ঘটনা হওয়ার পর থেকে আমাদের চীন থেকে ধরেন, আমাদের এই থেকে কি বলে ইটালি থেকে ধরেন, আমাদের প্লেনগুলো কেন ফিরে আসতেছে? যখন তারা জানতে পারছে যে এই জাতীয় হসপিটালও বাংলাদেশে আছে, যারা অন্যায় ভুল সিদ্ধান্ত দিয়ে, ডিসিশন দিয়ে, টেস্ট করে এই লোক পাঠাচ্ছে, তখন তারা কি করে বাংলাদেশের মানুষকে বিশ্বাস করবে? সুতরাং এই জাতীয় মানুষের জন্য কিন্তু জাতির বঙ্গবন্ধু বাংলাদেশ করে যায় নাই। সুতরাং আমি ব্যবসায়ী হিসেবে বলি, এটা কোনো অহংকার না। আমি 56 বছর ব্যবসা করি, ব্যাংক করি। আমার জীবনে কোনো ব্যাংক আমাকে একটা নোটিশ করতে পারেনি, আমার কোনো জায়গায় কোনো আমি এটা অহংকারের কথা না, এটা বলতেছি বাস্তবতা, যে মানুষ যদি জীবনকে ভয় করে, মরণকে ভয় করে, জীবনের জন্য চিন্তা করে, সে কোনোদিন কিন্তু এই কাজ করতে পারে না, কোনোদিন করবে না। এই প্রত্যাশা আমাদের কাজ আছে। আকরাম ভাই আসবো আপনার কাছে, আমি আপনার কাছে আসবো এবং আমরা আসলে ওই ওনার কথাটা আসান্বিত
না কথার একটু কথা একটা কথা বলে আমি ছেড়ে দিই, যে আমাদের এমপি সাহেব আর আমাদের যে শহীদুল্লাহ সাহেব আছেন, তারপরে জাহাঙ্গীর আলমগীর সাহেব, প্রত্যেকেই অত্যন্ত জ্ঞানী গুণী ব্যক্তি এবং তারা দেশের জন্য, জাতির জন্য, দশের জন্য কাজ করছেন। আমি দোয়া করছি ওনারা অল্প দিনের মধ্যেই, আমরা জীবন জীবিকা, আমি ব্যবসায়ী হিসেবে খালি বলি, আমাদের ব্যবসা ইনশাল্লাহ চালু হয়ে গেছে, জুনের শেষ দিক দিয়ে শুরু হয়েছে, জুলাইতে আজকে প্রায় 50% ব্যবসা আমরা চালুর দিকে চলে গেছি। সুতরাং এটা ওই সাহসে, জাতি জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার সাহসে, উনি যেভাবে জীবনকে জীবনের কাছে বাজি রেখে, আমরাও সবাই কিন্তু জীবন জীবিকার চিন্তা করে, নিজের স্বার্থ চিন্তা না করে, আমরা যদি সবাই নিঃস্বার্থ ভাবে এই যারা ওষুধ বের করছে আমাদের ভাইরাসের এগেনস্টে, এইগুলো যারা করছে তাদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। স্যার আসবো আপনার কাছে, শহীদুল্লাহ স্যারের কাছে যেতে চাই। স্যার আমরা আকরাম ভাইকে প্রায়শই মানে আমরা আমন্ত্রণ জানাই এবং ওনার এরকম একটি মানুষ এবং আমরা আমাদের পরিবারের লোকের মতোই কিন্তু মনে করি এবং সবসময়ই তিনি এই বিষয়গুলো কথা বলেন, সামনে আসেন, আমরাও দারুণ উজ্জীবিত হই এবং আমাদের ভালো লাগে, এটি একটি দিক। শহীদুল্লাহ স্যার, একটা বিষয় যে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমরা আসলে শুনতে চাই না বা আমরা শুনলেও মানতে চাই না, এটি একেবারে আমাদের মজ্জাগত একটি দিক এবং আকরাম ভাই এত চমৎকার করে বললেন যে যার জীবনের প্রতি ভয় থাকে এবং পরম করুণাময়ের প্রতি আস্থা থাকে, বিশ্বাস থাকে, ভালোবাসা থাকে, তারা কিন্তু কখনো এই ধরনের অপকর্ম করতে পারে না যেটি রিজেন্টের শাহেদ করেছে। এইগুলো আমরা দেখেছি, মানে এইগুলো তো নানাভাবেই তো আমরা চিনতাম তাকে, এটি একটি দিক। কিন্তু আপনি বলছিলেন যে আমরা, হ্যাঁ আমরা ভালো করছি, কিন্তু কোরবানির এই মুহূর্তটাকে আমাদের অনেক বেশি টেকনিক্যাল হতে হবে এবং অনেক বেশি সতর্ক হতে হবে। এই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষকে কি বলবেন এবং কি আরো বেশি কি সতর্কতা অবলম্বন করবে? আমি এটার জবাব দেওয়ার আগে আগের সূত্রটা একটু ধরতে চাই। সেটি হলো যে একটু আগে যেটা শাহেদ সাহেবের কথাটা বলা হলো, আমি একটু আনতে চাই, কারণ এটাও করোনার সাথে সম্পৃক্ত। এই ভদ্রলোক আজকে আমাদেরকে কোথায় দাঁড় করিয়েছে দেখেন। এই ভদ্রলোকের মাধ্যমে যেসব ইটালিতে গেল, এতদিন পরে বাংলাদেশ জীবিকার সন্ধানে যখন ঘুরছে, আমরা চাই আমাদের দেশ থেকে দক্ষ শ্রমিক বা বিভিন্ন লোক বিভিন্ন দেশে যেয়ে অন্যের সংস্থান করুক, বাংলাদেশে রেমিটেন্স বাড়ুক, কিন্তু সেই ভুল সনদের কারণে প্লেনের পর প্লেন ফেরত পাঠাচ্ছে। এইরকম একটি লোককে আমি মনে করি যে, আমি জননেত্রী শেখ হাসিনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ওনার জিরো টলারেন্সের এই সুযোগটা নিয়ে একে, এই ধরনের লোকদের যারা বিভিন্ন রকম দুর্বৃত্তায়ন করে, মহামারীর মধ্যেও দুর্বৃত্তায়ন করছে, বিভিন্ন কেনাকাটা বা সেবার নামে যেটাকে বলা হয় প্রতারণা, তাদেরকে শাস্তির মধ্যে যদি না আনতে পারি, তাহলে করোনাতে কিন্তু আমরা করোনা যুদ্ধে জয়ী হব না। এবার চলে আসি আমি জনগণকে যে কি বলা উচিত, সেটা হলো যে আমরা তো খেয়াল করলাম যখন যে আজকে আস্তে আস্তে মনে হচ্ছে যে আমরা পিকটাকে অতিক্রম করার পথে আছি। এই অবস্থায় আমাদের আরো কি করতে হবে, যে আমি যেন আরো বেটার থাকি, আমি যাতে নিজে সংক্রমিত না হই, অন্য কেউ যেন সংক্রমিত না হয়, তাহলে আমাকে এখন স্বাস্থ্যবিধিটা বেশি মানতে হবে। আমাদের যেটা দরকার হবে, আমাদের বলা এই গণমাধ্যমগুলো এখন আমি মনে করি যে একটা মানে ফোকাস এরিয়া করা উচিত, যে আগামী দিনগুলোতে আমরা যেন স্বাস্থ্যবিধি মানি, কোরবানির সময় কোরবানির এই নামে আমরা যেন এমন কিছু না করি যাতে আবার আমাদের সংক্রমণ বাড়ে। কিন্তু মনে রাখতে হবে যে কোরবানির একটা বড় জিনিস কি, হজ। সে হজে কিন্তু আজকে যাদের যাওয়ার কথা ছিল, দীর্ঘদিনে যাদের প্রত্যাশা ছিল যে যাবে, তারা কিন্তু যেতে পারলো না, কিন্তু তারা কিন্তু মেনে নিয়েছে যে তাই মানি, তাহলে তার থেকে কিন্তু ওই হজের থেকে নিশ্চয়ই আমার গরু জবাই দিয়ে কোরবানিটা সেই ক্ষেত্রে অতটা ইম্পর্টেন্ট না। আমি আবারও বলছি যে গরুর কোরবানি হোক, কিন্তু আমরা যেসব এলাকাগুলো বাদ দিয়ে করতে বলেছি সেখানে যেন কোরবানির হাটগুলো হয়, স্বাস্থ্যবিধি মেনে চলে, আর অনলাইনে কেনাকাটার মাধ্যমে মেলামেশা এবং আলটিমেটলি সংক্রমণ যাতে আমরা কমাতে পারি, এটা যদি জনগণ বুঝতে পারে। আমি কিন্তু একটা কথা বলি, আমাদের বাংলার জনগণ কিন্তু মিশ্র, কেউ যেমন বললেন যে অতটা মানতে চায় না, আবার মানার লোকও কিন্তু অনেক আছে, না হলে কিন্তু আমরা আজকে এই অর্জনটা করতাম না। তো অন্তত তারা মিলে এবং বাকি যারা মানছে না সবাইকে যাতে আমরা সচেতন করতে পারি যে আমাদের আর প্রত্যেকটা মানে পদক্ষেপ এমন ভাবে সুন্দরভাবে যাতে আমরা মানে বুঝে চলি, তাহলে আমার মনে হয় যে আমরা এই করোনার মহামারী থেকে
আস্তে আস্তে সুদিনের দিকে ফেরত যেতে পারবো। স্যার, একটা বিষয় মানে আমি ঠিক বুঝতে পারিনি, মানে আমাকে যদি একটু বোঝান। সেটা হচ্ছে যে গণস্বাস্থ্যের আজকের সেই প্রতিবেদনটিতে বলা হয়েছে যে আমাদের তারা ধারণা করছেন যে 10 কোটি মানুষেরও বেশি, মানে তাদের কিন্তু এটা ধারণা যে অ্যান্টিবডি তৈরি হয়েছে। কি কারণে তৈরি হয়েছে? যে একে অপরের সংস্পর্শে এসে তারপর এটা হয়েছে। বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাম্প্রতিক সময় বলছে যে বাতাসের মাধ্যমেও করোনা ভাইরাস ছড়ায় কিনা সেটি নিয়েও তারা ভেবে দেখছেন। তো আবার একই প্রতিবেদনে একই প্রতিষ্ঠান থেকে বক্তব্য যে আমরা যদি নিজেরা আক্রান্ত হই, তাহলে যদি সুস্থ হয়ে যাই, তাহলে কিন্তু আমাদের অ্যান্টিবডি তৈরি হচ্ছে, এরকম একটি বলার চেষ্টা। আমি ঠিক বুঝতে পারলাম না যে তাহলে কি আমরা সংক্রমণ হব, এরকম কি আমন্ত্রণ জানাচ্ছি? না, আমি পরের পার্টটা বুঝতে পারিনি। পরের পার্টটা একটু আরেকবার বুঝে বলা হোক। পরের পার্টটা, প্রথমটা বুঝতে পেরেছি যে তারা ক্লেম করছে 10 কোটি লোকের হয়ে গেছে। পরের আচ্ছা, পার্টটা হয়ে গেছে। তো তারপরে বলছে যে এটি আক্রান্তের সংস্পর্শে এসেছিল বলে তারা এরকম অ্যান্টিবডিটা তৈরি হয়েছে। আবার একই রিপোর্টের শেষ ভাগে বলা আছে যে তাহলে যদি আমরা আক্রান্ত হই, তাহলে আমাদের ভিতরে অ্যান্টিবডি তৈরি হবে। তো চলুন আমরা ঝাঁপিয়ে পড়ে আক্রান্ত হই, তারপর অ্যান্টিবডি তৈরি হবে। মানে এরকম একটি বিষয়। তো এটা কি স্ববিরোধিতা কিনা? প্রথম কথাটা হলো যে আসলেও সারা পৃথিবীতেই দেখা যায় যে যাদেরকে আমরা চিহ্নিত করছি, চিহ্নিতর বাইরেও তো আসলে অ্যাসিম্পটোমেটিক অনেকেই সংক্রমিত হয়, এবং দেখা যায় টোটাল যেটা সংক্রমণের হার তার তুলনায় বেশ কিছু লোক আক্রান্ত হয়ে থাকে। আমি একটা স্ট্যাটিস্টিক্স বলি, এটা আমাদের প্রফেসর আলমগীর আমার সঙ্গে একমত হবেন। ইউনাইটেড স্টেটসে আমরা জানি যে প্রায় এখন কত 34 বা 35 লক্ষ লোক করোনায় আক্রান্ত হয়েছে, এবং ওরা সিডিসি, যেটা ওদের একটা বিখ্যাত সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, তারা বলছে যে হয়তোবা এর 10 গুণ বেশি আক্রান্ত হয়ে থাকতে পারে। তাহলে কি হবে যে যদি এটা 35 লক্ষ হয় তাহলে 3.5 কোটি। আমাদের যদি এখনো আমাদের হার যদি আমরাও যদি 10 গুণ বলি, তাহলে কি 10 কোটি হয়? কোনোদিনই 10 কোটি হয় না। হয় না। এটা তো তাহলে মানে কোনোদিনই হয় না, 15 লাখ হতে পারে। হাউ 10 কোটি মানুষ মানে 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 আক্রান্ত হয়ে তারা অ্যান্টিবডি হয়ে গেল। আমি আমি এটা আমি বুঝতে পারছি না, আমাকে বুঝতে হবে, বোঝাতে হবে আর কি। তো মানে এই আর পরের পার্টটা বলি জি, যে হ্যাঁ, আসলে এই করোনা মানে এত ভেরি মানে একটা নোবেল ভাইরাস যে প্রতিদিন, আমি বলি সারাদিন, মানে প্রতিদিন কিছু না কিছু শেখাচ্ছে। আমরা কি জেনেছিলাম, আমি একটু ব্যাখ্যা দিচ্ছি তাহলে বুঝতে, যে করোনায় নিউমোনিয়া হয়, মারা যায়, পরে বলে না নিউমোনিয়া কেন, এরপরে যখন মৃত্যুর অনেক ঝাঁকে ঝাঁকে হলো স্পেনে, ইটালি, ফ্রান্স, ইংল্যান্ডে, তখন পোস্টমর্টম করে দেখা গেল যে থ্রম্বো এম্বলিক একটা মেনাফেনা, যার ফলে হার্ট, লাংস, ব্রেইন, কিডনি আক্রান্ত হয়, মাল্টি অর্গান। আবার আমরা যাদের ভালো হতে দেখলাম, মনে করলাম তো ভালোই হয়ে গেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে কিছু লোক ভালো হওয়ার পরেও তাদের কিন্তু ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ হয়ে দীর্ঘদিন ধরে ওই শ্বাসকষ্ট ভুগছে, এবং কেউ কেউ বলছে পরবর্তী জীবনে ভুগতে হবে। প্রতিদিন লার্নিং। এখন আসে ওই যে কথাটা বলে যে আমি অ্যান্টিবডি ডেভেলপ করলে কি আমি বেঁচে যাব হয়ে গেলাম, আমার কি কখনো হবে কিনা, এইটা হলো বলি। এইটার ক্ষেত্রেও কেউ কিন্তু কনফিউজ মানে মানে ক্লিয়ার বলতে পারে, যেমন হাম, তারপরে রুবেলা, তারপরে চিকেন পক্স, এইগুলো যেমন আইদার আগে সংক্রমিত হওয়ার মাধ্যমেও লাইফ লং প্রোটেক্টিভ বলে, আবার অনেক সময় ভ্যাকসিনের মাধ্যমে। কিন্তু করোনার বেলায় কেউ বলতে পারবে না যে হবে না, কিন্তু ধারণা করি আমরা সায়েন্টিস্টরা যে হ্যাঁ, একবার যদি একটা ভাইরাস দিয়ে রোগাক্রান্ত হয় কেউ, তার মধ্যে যদি অ্যান্টিবডি ডেভেলপ করে, সে যে ইমিউনিটি হলো, তাহলে সে হয়তো পরবর্তীতে আক্রান্ত হবে না। আবার কেউ বলছে যে এটা নাকি 2-3 মাস থাকে। তো আসলে আরো কিছুদিন না যাওয়া পর্যন্ত কনফার্ম কোন জিনিস, ওই যে আপনি একটা কথা বলেছেন যে আমি ধারণা করতে পারি, কিন্তু আমি কোন জিনিস মানে একদম ক্লেম করার আগে আই মাস্ট বি ভেরি ভেরি মেথডিক্যাল, ভেরি সাইন্টিফিক, তার আগে ক্লেম করা উচিত। স্যার আরেকটি প্রশ্ন, শুধু আপনি ভাবতে থাকুন, আমি যখন আবারও আপনার বলার সুযোগ আসবে। যে অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন, বার্তা কক্ষে ফোন করে জানতে চান যে করোনা থেকে যারা সুস্থ হয়েছেন তাদের আফটার শক থাকে কিনা, যে পরবর্তীতে কোনো সিমটম দেখা যায় কিনা যে অসুস্থ হতে পারে, এরকম অনেকেই কিন্তু আমাদের ফোন করে জানতে চান। সেটা আমি আপনার কাছ থেকে শুনবো, আপনি ভাবতে থাকুন। আমরা আবারও একটু এবাদুল করিম এমপি মহোদয়ের কাছে যেতে চাই। যেমনটা বলছিলাম যে আসলে তাহলে তো আমাদের এই
ঔষধ নির্ভরতা ঠিক আছে। আমরা যতবার বলছি, এবং আবারও ফেভিপিরা যেটি যে আমাদের হাতে যে সমস্ত তথ্যপত্র আছে বা নেটে একটু খোঁজ করার চেষ্টা করেছিলাম যে এই ফেভিপিরা উহানে প্রায় 80 জন রোগীর উপর তারা পরীক্ষা করেছিল, এবং সেনজেনে 40 জন, এবং রাশিয়ায় 60 জন, এবং সেখানে কিন্তু অনেক ভালো, মানে উহানের ফলাফল 71%, সেনজেনে 4 দিনে একেবারে শতভাগ তারা দাবি করছেন। রাশিয়া অনেক বেশি খোঁজ খবর নেয় না দেখে শুনে, তারা বলছে যে 80% কার্যকর। সব কিছু মিলে যদি ঠিকঠাক থাকে তাহলে এটির দাম কেমন হবে, মানুষের সহজলভ্যতা কতটুকু, আবার বাংলাদেশের মানুষের যে চরিত্র, তারা এগুলো বাজারে আসার সঙ্গে সঙ্গেই অনেক বেশি কিনে কিনে ঘরে স্টোর করা শুরু করে দিবে, এই অভিজ্ঞতাও তো আমাদের আছে। এবদুল ভাই কি বলবেন? জি, আমি প্রথমে দামের কথাটা বলি। ট্রায়ালের বিষয়টা আপনি যেটা বললেন যে হ্যাঁ, ওহান, সেনজেন এবং রাশিয়াতে ট্রায়াল হয়েছে এবং সেখানে ছোট আকারে তারা ট্রায়ালটা করেছে এবং সেখানেও রেজাল্টও আশাব্যঞ্জক, এবং সেটা দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি। বেসিক্যালি উহানের ট্রায়ালটা তো আমাদেরকে অনুপ্রাণিত করেছে প্রথম, সেটার ভিত্তিতে আমরা প্রোডাক্টটা নিয়ে আসি। তারপর আমরা ট্রায়ালের সিদ্ধান্ত নিই। বাই দিস টাইম রাশিয়া এবং সেনজেনেরও ট্রায়াল হয়ে গেল, ইন্ডিয়াও ট্রায়াল করেছে। তো ট্রায়াল কিন্তু হচ্ছে এবং পৃথিবীর অনেক দেশই ট্রায়াল চলমান আছে। আমেরিকাতে ট্রায়াল হচ্ছে 50 জন রোগীর উপরে। এইভাবে সামনে হয়তো আরো হবে, এটা তো চলমান থাকবে, তো থেমে থাকবে না। কিন্তু এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের এই ট্রায়ালটা মনে হয় জরুরি ছিল। বাংলাদেশের ফিজিশিয়ানদের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে যে কি প্রোডাক্ট দিব, করোনার ভাইরাসের ক্ষেত্রে তো একটা কিছু দিতে হবে, কোনটা দিলে ভালো হয়। আইভারমেকটিন নিয়ে কথা হচ্ছে, হাইড্রোক্সিক্লোরোকুইন আসছিল মাঝখানে, পরবর্তীতে আবার এটাকে উইথড্র করা হলো। এবার বিভিন্ন ড্রাগের কথা কিন্তু এসছে। তো ফেভিপিরাভিরের কথা আসছে, ফেভিপিরা ব্যবহার করা যাবে কিনা না হাইড্রোক্সিক্লোরোকুইনের মতোই একটা ড্রাগ, সেই বিষয়ে কিন্তু সংশয় ছিল, কনফিউশন ছিল। সেই কনফিউশনটা দূর করার জন্যই কিন্তু আমরা এই মার্চের শেষে এবং এপ্রিলের গোড়ার দিকে যে ভাবনাটা আমাদের মাথায় আসে সেটা আমরা ভেবেছিলাম, এবং সেটা আমার বিশ্বাস যে ফিজিশিয়ান কমিউনিটি এই বিষয়টাকে ভালো চোখেই দেখবেন, কারণ ওনাদের জন্য আমরা যে ট্রায়ালটা করাতে একটা সুনির্দিষ্ট একটা দিক নির্দেশনা পাওয়া গেল আর কি। তবে হ্যাঁ, এই ট্রায়ালটাই যথেষ্ট না, এটা তো বিজ্ঞানীরা সেদিন বলেছে, এবং আমিও মনে করি ম্যানুফ্যাকচারার হিসেবে যে এই ট্রায়ালটা যথেষ্ট না, আরো ট্রায়াল ব্যাপকভাবে হওয়া প্রয়োজন, সেটা হতে থাকবে। এবং সোসাইটি অফ মেডিসিনও সেদিন ঘোষণা দিয়েছে যে তারা আরো ওয়াইডার স্পেকট্রামে এই ট্রায়ালটা করবে। আমরাও বলেছি যে ইনশাল্লাহ আমরাও তাদের সাথে আমরা তাদের পাশে থাকবো যদি ট্রায়ালটা তাকে আরো ওয়াইডার স্পেকট্রামে তারা করতে যায়। এটা হলো একটা দিক। আর দামের প্রশ্ন, দাম কিন্তু আমরা 400 টাকা রেখেছি প্রতি ট্যাবলেটের দাম। নিঃসন্দেহে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষিতে এই প্রাইস কিন্তু সবার জন্য সুইটেবল না, এটা অনেক দামি একটি ড্রাগ। তারপরেও আমরা বারবার বলছি ডিজিডিএ কে যে আমাদেরকে গভর্নমেন্টের সঙ্গে বার্গেনিং করার জন্য, যে গভর্নমেন্ট কিন্তু অলরেডি ডিসিশন নিয়েছে যে করোনার ক্ষেত্রে যে সমস্ত অ্যাক্সেসরিজ এন্ড মেডিসিন ব্যবহার হবে সেগুলিকে বিএটি এবং ডিউটি ফ্রি করা হবে, তাহলে কিছুটা লোড এখানে কমে যায়, আমরা কমাতে সাহায্য হয়। সেটা আমরা চেয়েছি, তারা দিয়েছেও সেটা। কিন্তু ডিজিডিএ যদি এটাকে ঘোষণা না দেয় যে করোনার জন্য এটা ইন্ডিকেটেড, এই ড্রাগটা ইন্ডিকেশনটা ক্লিয়ার করে দিতে হবে, আদারওয়াইজ তো আমি আমার একটা ছোট্ট প্রশ্ন, যে সেদিন সংবাদ সম্মেলনটা আমি একটু খুব ভালোভাবে ফলো করছিলাম, সেখানে আপনাদের পক্ষ থেকে বলা হচ্ছিল যে 400 টাকা একটা দাম, এবং একটা ট্যাবলেটের দাম 400 টাকা, এবং এটি একজন মানুষকে সুস্থ করতে হলে কমপক্ষে 52টি দরকার হবে, 52 পূরণ 4, মানে প্রায় 20-21 হাজার। 52 থেকে 70 পর্যন্ত দেন কোন কোন ফিজিশিয়ান, 70ও। এটা রোগের এবং রোগীর অবস্থার প্রেক্ষিতে ওনারা সিদ্ধান্ত দেন কতটা খেতে হবে। তো আপ টু 70 আমি দেখেছি। আমি করোনা আক্রান্ত হয়েছিলাম, আমাকেও 70টা ট্যাবলেট খেতে হয়েছে। তাহলে তো মানে আপনি নিজেই পরীক্ষা করেছেন, তাহলে তো এটার ভালো মন্দ নিয়ে আরো অনেক বেশি। তবে দাম কিভাবে মানুষের হাতে নাগালে করা যায়, আবার বাংলাদেশের মানুষের যে নেচার, মানে একটু খবর পেলেই সেগুলো কিনে বাক্সবন্দি করে, মানে সেগুলো আমরা নানাভাবে দেখি, এগুলি নিয়ে কথা বলবো। আমরা একটু আবারও আলমগীর ভাইয়ের সঙ্গে শুনে আসতেছি। আলমগীর ভাই, আমার একটা প্রশ্ন, যে একেবারে গ্রামের মানুষ শহরের মানুষের মধ্যে একেবারে করোনা নিয়ে যথেষ্ট ডিবেট চলে। কেউ কেউ বলেন যে গ্রামে থাকলে হবেই না,
আর এটি শহরে বা এই ধারাবাহিকতায় থেকে সাবধানে চলতে গিয়ে এখন দেখা যাচ্ছে অনেক গ্রামেই কিন্তু এটি ছড়াচ্ছে। সেক্ষেত্রে কি কোনো কিছু বলার আছে? আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে এইটা শুনতে চাই, এই ডিবেটটা। দর্শক নিচ্ছি ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন। তাহলে করোনা কমছে, আমাদের আজকের শিরোনাম। আলমগীর স্যারের কাছে যেতে চাই। আলমগীর ভাই, একটা বিষয় যেটি কথা বলছিলাম যে আসলে এরকম একটি ডিবেট সবসময় আমরা দেখি, বিশেষ করে শহরের মানুষ, গ্রামের মানুষ, এবং ফেসবুকে আমরা অনেক বেশি প্রচারণা দেখি যে গ্রামে থাকলে করোনা হয় না। এরকম একেবারে আমি জানি এর ভিত্তি কি আছে, কিন্তু এতে করে অনেক মানুষ কিন্তু বিভ্রান্ত হচ্ছে। নিশ্চয়ই আপনার অনেক কিছু বলার আছে। আসলে শহরে গ্রামে ধনী গরিব কারোর জন্যই তো করোনা চিনে না কাউকে। এখন আমার লাইফ স্টাইলটা হলো এখানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ঢাকায় আমরা যেরকম ঘনবসতি পূর্ণ জায়গায় যেখানে আমরা সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা বলি, গ্রাম অঞ্চলে ডেফিনেটলি সেটা তুলনামূলকভাবে কম। কিন্তু আমরা তো গ্রামের মানুষের জন্য নিজেরাই বিপদ তৈরি করেছি। আমরা গত ঈদের আগে যেভাবে ব্যাপক হারে ঢাকা এবং অন্যান্য শহর থেকে, যেসব শহরগুলো বেশি আক্রান্ত ছিল, আমরা গ্রামে গিয়েছি এবং আমরা ঈদ করতে গিয়ে গণপরিবহন বন্ধ ছিল। আপনারা দেখেছেন এক একটা ফেরিঘাট, লঞ্চ অথবা নৌকা যাত্রা। এবং সেখানে যেটা হয়েছে যে এখন পর্যন্ত আমরা প্রতিদিন যে মৃত্যুর খবর পাই, সেই মৃত্যুগুলা কিন্তু তখন আমরা যে গ্রামে নিয়ে গিয়েছিলাম, আমাদের বয়োজ্যেষ্ঠদের মাঝে ইনফেকশনটা ছড়িয়ে এসেছিলাম, সেটার কিন্তু আমরা যখনই একটা জিনিস খেয়াল করবেন, আমরা প্রতিদিন বলি এত আক্রান্ত, গত 24 ঘন্টা এতজন মারা গেছে। এই 24 ঘন্টায় যে যতজন লোক মারা যান, তারা কিন্তু আক্রান্ত হয়েছেন গত 6 সপ্তাহ, 10 দিন থেকে 6 সপ্তাহ আগে বিভিন্ন হাসপাতালে ট্রিটমেন্ট ছিলেন কিংবা বাড়িতে ট্রিটমেন্ট ছিলেন। গ্রামে কিন্তু প্রথম দিকে অনেক কম ছিল। আমরা যেসব এলাকায়, ঢাকায় বা নারায়ণগঞ্জ, গাজীপুর, এসব এলাকায় আক্রান্ত ছিল, সেখান থেকে আমরা এইরকম ভাবে একবার ছুটি ডিক্লেয়ার করার পরে আমরা বাড়ি গেলাম। গার্মেন্টস শ্রমিকদের আনা নেওয়া নিয়ে আমরা একটা ঝামেলা তৈরি করলাম। 2বার আমরা এটা। তারপরে ঈদে শপিং কমপ্লেক্স খুলতে গিয়ে আমরা আবার যে সেলসম্যানদের গ্রাম থেকে ঢাকায় আনলাম, আবার ঈদের আগে বাড়ি যেতে দিয়ে আমরা যে সমস্যাগুলো তৈরি করেছি, সেটার জ্যাট কিন্তু আমরা এখনো টানছি। আমাদের 31শে মে অফিস খুলে দেওয়ার পরে বলা হলো যে স্বাস্থ্যবিধি মেনে অফিস হবে, 25% মানুষ অফিসে কাজ করবে। আমরা কিন্তু সবাই আবার দল বেঁধে চলে আসলাম। অর্থাৎ সীমিত আকারে যা কিছু আমরা বলছি, আমরা কেউ সেটা মানছি না। সীমিত শব্দটা নিয়েই মাঝে মাঝে আমি এখন বিভ্রান্ত হই যে আমরা জাতিগতভাবে সীমিত শব্দটি মানছি না। এবং গ্রাম অঞ্চলের বিভেদের কিছু নাই, গ্রামের লাইফস্টাইলের জন্য অনেক কম ছিল, কিন্তু আমরা বারবার ভুল করে গ্রাম অঞ্চলে এটা ছড়িয়ে দিয়েছি। আরো একটা জিনিস আছে যে ঢাকা বা ঢাকার আশেপাশে আমাদের যে 75-76টি ল্যাবরেটরি কাজ করছে, তার অধিকাংশ ল্যাব হচ্ছে ঢাকা এবং ঢাকার আশেপাশে, অর্থাৎ অর্ধেকের বেশি। এবং সেখানে শনাক্তের পরিমাণ এই জন্য বেশি হচ্ছে, কোথাও কোথাও শনাক্তের পরিমাণ, এবং এমন কিছু এলাকা আছে যেখান থেকে আমাদের স্যাম্পল সংগ্রহ করা যাচ্ছে না, হাটগুড়িচ এলাকা, যেটা আমাদের প্রফেসর শহীদুল্লাহ স্যাররা, ওনারা কিন্তু এই জন্যই আমাদেরকে বলেছে যে অ্যান্টিজেন পরীক্ষা পদ্ধতি প্রবর্তন করার জন্য, যেসব এলাকায় সহজ পদ্ধতিতে এসব পরীক্ষাগুলো করা যাবে, সেটা আমরা হয়তো দেখতে পাবো। আমার একটু অ্যান্টিবডি নিয়ে কথা বলতে হবে। প্রফেসর শহীদুল্লাহ স্যার খুবই চমৎকার ভাবে বলেছেন। সারা পৃথিবীতে দেখেন অ্যান্টিবডি নিয়ে বা হার্ড ইমিউনিটি নিয়ে নানাবিধ ধরনের কথা বলে, তবে ইমিউনোলজিস্ট, ভাইরোলজিস্ট কিংবা মলিকুলার বায়োলজি নিয়ে যারা কাজ করে তারা বলেন না। এটা মূলত সোশ্যাল সায়েন্টিস্টরা সবচেয়ে বেশি বলেন। আর আমাদের কিছু ধরনের লোকজন আমরা আছি, আমরা যেটাকে বিজ্ঞানকে বিভ্রান্ত করার চেষ্টা করি, তারা আমরা বলি। এখন প্যান্ডেমিকের মতো একটা ডিজিজে সারা পৃথিবীতে আপনি যদি হার্ড ইমিউনিটির কথা চিন্তা করেন, তাহলে শতকরা 80% মানুষকে ইনফেক্টেড হতে হবে। এখন করোনার মতো একটা ডিজিজ, কেস ফ্যাটালিটি বাংলাদেশেরটা যদি ধরেন 1.25 যদি আমরা ধরি, তাহলে আমি বাংলাদেশের 80% লোক আক্রান্ত হলে আমার কত লোক মারা যাবে? সো এরকম সারা পৃথিবী যদি 3% কেস ফ্যাটালিটি ধরেন, সারা পৃথিবী যদি হার্ড ইমিউনিটির জন্য সারা পৃথিবীকে ছেড়ে দেয় যে আমি কিছুই করবো না, আমি আক্রান্ত হলে আমার ইমিউনিটি ডেভেলপ করবে,
তাহলে এরকম বিপর্যয় সারা পৃথিবীর কোনো দেশ মেনে নিবে না, আমরাও মেনে নিব না, তো এটা সম্ভব না। আরেকটা জিনিস যেটা করোনা ভাইরাসের অ্যাসিম্পটোমেটিক পেশেন্টদের যে অ্যান্টিবডি ডেভেলপ করে সেটা কয়দিন থাকে। রিসেন্ট আমরা যেটা গবেষণা পত্রগুলো দেখছি, আমি ইনফ্যাক্ট আমি এখন একটা ল্যান্সেটের পেপার রিভিউ করছি রিসেন্ট অ্যাসিম্পটোমেটিক পেশেন্টদের এই অ্যান্টিবডি নিয়ে, এবং সেখানে দেখা যাচ্ছে যে 3 মাস পরে আসলে অলমোস্ট আর ডিটেক্টেবল অ্যামাউন্ট অ্যান্টিবডি পাওয়া যায় না, সো আপনাকে প্রোটেকশন দেওয়া হয় না। দারুণ। যারা সাফার করছে তাদের অ্যান্টিবডি যদি থাকে, বলা হচ্ছে 6 মাস ম্যাক্সিমাম কাজ করে এবং 6 মাসের পরে 50% তার এফিসিয়েন্সি নষ্ট হয়। সো এগুলি নিয়ে আসলে আমরা যত কম কথা বলে আমরা যদি প্রিভেনশনের দিকে নজর দিই, যেটা আমরা বলছি আরেকটাই বলছি, স্বাস্থ্যবিধি গুলার কথা বলছি, ও অনেক মানুষ স্বাস্থ্যবিধি মানেন এবং তাদের প্রতি আমি সম্মান রেখেই বলি, তাদেরকে আমি ধন্যবাদ দিই, কিন্তু আমরা কেউ কেউ মানছি না। বিশেষ করে আমরা অনেকেই বলছি আমার ঘরে থাকতে ভালো লাগছে না, আমার বিরক্ত লাগছে। আপনার ভালো লাগার জন্য আমরা ঘরে থাকতে আপনাকে বলছি না। আপনি যদি বাসায় থাকেন, অত্যাবশ্যকীয় কাজ ছাড়া বাইরে না যান, তাহলে আপনি আক্রান্ত হবেন না। আপনি আক্রান্ত না হলে আপনার পরিবার আক্রান্ত হবে না, আপনার পরিবার আক্রান্ত না থাকলে আমার দেশ সুস্থ থাকবে। আমি এই সুযোগে একটা কথা বলি, যেহেতু আকরাম স্যাররা আছেন, এবাদত স্যাররা আছেন এবং সমাজের ওনারা গণ্যমান্য ব্যক্তি এবং সামর্থ্য রাখেন, আমরা ঢাকা শহরে যখন বলি আপনাকে যে আমরা মাস্ক পরে বের হব, হ্যান্ড ওয়াশিং করব, আমরা ব্যক্তিগত দূরত্ব বজায় রাখবো। এখন মাস্ক পরবেন ঠিক আছে, হ্যান্ড স্যানিটাইজার পকেটে রাখার মতো সামর্থ্য এক শ্রেণীর মানুষের আছে, তারা রাখবেন। আপনি আমাদের একটা অফিস আছে, আমরা দিনে অফিসে যা হ্যান্ড ওয়াশ করবো, কিন্তু আমরা সাধারণ মানুষকে এই শহরে হ্যান্ড ওয়াশিং করার জন্য ফ্যাসিলিটিসটা কোথায় তৈরি করে দিচ্ছি? সো এই সুযোগে আমি সমাজে বিত্তবান মানুষদের, সরকার একার পক্ষে এটা কখনোই সম্ভব না, বিত্তবান মানুষরা যদি 500 মিটার দূরে, অন্তত 1 কিলোমিটার দূরে দূরে বেশ কিছু হ্যান্ড ওয়াশিং স্টেশন করে দেন এবং সেগুলি যদি ভালো মেনটেনেন্স করা যায়, তাহলে সাধারণ অত্যন্ত কাজে দিবে। এটা কিন্তু আমরা আমাদের পাড়া থেকে শুরু করতে পারি, আমার বাড়ির সামনে থেকে শুরু করতে পারি। আমার নির্দিষ্ট কিছু এলাকায় যদি সামাজিক সংগঠনগুলোকে সাথে নিয়ে এই কাজটা করা যায়, তাহলে আমরা হ্যান্ড ওয়াশিং এর যেটা দেখেন, আমি যখন মাস্ক করি আমি আপনাকে প্রোটেকশন দিই, আমার নিজের প্রোটেকশন, কিন্তু আমি যখন হ্যান্ড ওয়াশিং করি তখন সেটা কিন্তু আমার নিজের প্রোটেকশন। আমরা জানি আমরা একজন সাধারণ মানুষ, আমাদের অসংখ্যবার দিনে নাক মুখ চোখ স্পর্শ করি, এবং এটা যদি আমি অপরিষ্কার হাতে করি তাহলে ভাইরাসের সংক্রমণ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো সেই জায়গাটা আমরা যখন বলি, কিন্তু আমরা চিন্তাও তো করি আসলে মানুষকে যে বলি, মানুষ কোথায় হ্যান্ড ওয়াশিংটা করবে? সামাজিক দূরত্বের কথাও আমরা বলি। দেখেন, আমি বা প্রফেসর শহীদুল্লাহ আমরা 3 ফুট দূরত্ব মেনটেন করে রাস্তা হাঁটতে চেষ্টা করলাম, কিন্তু তৃতীয় ব্যক্তি যিনি বুঝলেন না, যিনি মানলেন না, উনি তো আমার ঘাড়ের উপর এসে দিয়ে চলে যাবেন, তখন আমি কি করবো? সো এগুলি আমরা আসলে সামাজিক ভাবে যদি আমরা সবাই মিলে সচেতন না হই, তাহলে অ্যান্টিবডির কথা এখন চিন্তাই করা দরকার। একেবারে ঠিক, আমি একেবারে আপনার সঙ্গে একমত যে আমরা আসলে অ্যান্টিবডি নিয়ে আজকে যে কথাটি বিজন দা যদি থাকতেন, যোগ দিতেন, তাহলে হয়তো ভালো বলতেন, কিন্তু হয়তো এই সমস্ত কারণেই যে গণস্বাস্থ্য আমরা সবসময় দেখি যে বিতর্ক তৈরি করা হচ্ছে, এই প্রতিষ্ঠানটির প্রধান কাজ, দায়িত্ব নিয়েই বলছি, যে এই পরীক্ষা নিয়ে যে ধরনের কর্মকাণ্ড তারা দেখেছে, এবং আজকেও কথা দিয়ে নিজে কনফার্ম করে তিনি এই অনুষ্ঠানে থাকলেন না, এটিও একটি বাজে উদাহরণ হতে পারে। আকরাম স্যারের কাছে যেতে চাই। স্যার, আসলে আলমগীর স্যার যে কথা বলছিলেন যে এটি যে অ্যান্টিবডি নিয়ে আমরা এখন কথা না বলাই ভালো, কারণ 3 মাস পরে 4 মাস পরে যে এগুলি আক্রান্ত হবে না সেটি নিয়ে আমরা কেউ কিছু বলতে পারি না, এটি একটি দিক। অন্যদিকে বারবার আমরা যে জায়গাটাতে অ্যাড্রেস করছি যে অর্থনীতির সচল করতে হবে, এবং আমরা যে জায়গাটিতে এই মুহূর্তে অ্যাড্রেস করছি যে আসলে আমার রিজার্ভের অবস্থা এখন অন্য যে কোনো সময়ের চেয়ে ভালো, এবং আমাদের গ্রামীণ অর্থনীতি কোরবানি ঈদটাকে বারবার আমরা জোর দিচ্ছি এই কারণে যে আমার গ্রামীণ অর্থনীতিতে প্রায় 23,000-24,000 কোটি টাকার মানি ফ্লো বাড়বে। সব কিছু মিলে মোটে হচ্ছে যে আমরা যদি সচেতন থাকি তাহলে কিন্তু আমরা বিশ্বের তুলনায় অনেক ভালোভাবে করোনা পরিস্থিতি মোকাবেলা করতে পারছি এখনো পর্যন্ত। নিশ্চয়ই আপনি বলবেন আকরাম ভাই। আপনাকে আবারও ধন্যবাদ। আমি একটা উদাহরণ দিচ্ছি, সেটা যদিও আল্লাহ আমাকে মাফ করুক, আমার আত্মীয়র ভিতরে তারা 11 জন, আমার মেয়ে জামাই সহ,
11 জনের ভিতরে আমার নাতি 5 বছরের বয়স, আর সবাই তো বড়। এই 11 জনের ভিতরে 10 জনকেই পজিটিভ পাওয়া গেছে, একমাত্র ছাড়া। আজকে হসপিটাল ঠিক করে রেখেছিলাম যে কোথায় যাব, কোথায় রাখবো, ই করবো, কোথায় তারা যাবে। আমার বিয়ের হয়তো নাম বলতে চাই না, এখন চিনবেন সবাই। কিন্তু আল্লাহর এমন রহমত, যার 7 দিনের ভিতরে তাদের কোন হসপিটালে যেতে হয় নাই। এবং আজকে আমার বিয়ের সাথে কথা হলো, বলে বিয়াই খুব আল্লাহ রহমতে এখন আমরা সবাই ভালো আছি। ভালো আছি আমরা নিজেরাই, ডাক্তারি মানে নিজেরা যা বুঝতে পেরেছি যে আমাদের মনোবল দরকার, আমাদের খাবারটা দরকার, কিভাবে খেলে কিভাবে ধরলে। আমি বললাম যে আপনাদের আসলো কি করে? ওনাদের সব কাজের মেয়ে লোক, বুয়ারা, ড্রাইভাররা, এদের মাধ্যমে ওনাদের বাসায় এটা ঢুকেছে। আমি এই কথাটা বললাম কেন? আশান্বিত হওয়ার জন্য, যে আমাকে বাংলাদেশে এখন করোনা পজিটিভ পেলেই যে আমাকে একটা বিপদ এসে যাবে, এইটা কিন্তু ঠিক না। এই যে ঠিক না, এই বিশ্বাসটা যদি হয়, আত্মবিশ্বাস যে শক্তি আছে, মনোবল আছে, আমার অ্যান্টিবডি, আমার ক্ষমতা আছে আমার শরীরের ভিতরে, চিন্তা করলে কিন্তু এই করোনা ইনশাল্লাহ কমে যাবে। একটা কথা। দ্বিতীয় হলো যে আমি ইসলাম, আমি মুসলমান। আমি নিশ্চয়ই, আপনারা সবাই জানেন যারা মুসলমান, যে আমরা সবসময় নামাজ রোজা বলি, কিন্তু আসলে নামাজ রোজা না, নামাজ জাকাত। রোজাটা আপনার শারীরিক অবস্থা, এই অবস্থা, জাকাতটা এবং নামাজ, রোজা, জাকাত, তারপরে আসে হজ, তারপরে কোরবানি অনেক পরে। কিন্তু আমরা এই কোরবানি নিয়ে ব্যস্ত হয়ে যাই। এই ব্যস্ত হওয়ার ফলে হয় কি, অন্য যে কোনো দেশের চাইতে, মুসলমান দেশের চাইতে বাংলাদেশে কোরবানি বেশি হয়, এটা ঠিকই। এবং সেজন্য আমাদের চামড়ার কোয়ালিটি ভালো, বিদেশে আমরা রপ্তানি করতে পারি। সেই জন্য এর একটা আর্থিক দিক আছে, এটা অস্বীকার করার উপায় নাই। সেই জন্য ফজলুল হক সাহেব যে বলেছে, আমিও বলতে চাই যে এই যে ধর্মীয় অনুশাসন, এটা আমরা পালন করব, কিন্তু নিজের জীবন এবং জীবিকাকে রক্ষা করে। সেই ধর্মীয় অনুশাসন পালন করার জন্য আমি, আমার মনে 67 আমি প্রথম কোরবানি দিই। তার ভিতরে শুধু ওই 9 মাস যুদ্ধের দিশের জন্য আমি আমি কোরবানি দিতে পারি নাই। কিন্তু এবারে তো আমি ঠিক করেছি, না, আমার কোরবানি দেওয়ার দরকার না। আমার কোরবানি দ্বারা অন্যের ক্ষতি হলে আমার কোরবানি না দিলে এমন কিছু হবে না। নামাজ না পড়লে, রোজা না রাখলে, জাকাত না দিলে ক্ষতি আছে, এটা না। কিন্তু সেজন্য হবে না। জীবন জীবিকার যে ডিক্লারেশন নেত্রী দিয়েছে, এটা আমাদের দরকার, এটার জন্য আমাদের এটা করতে হবে। সুতরাং আমি বলতে চাই যে আমাদের স্বাস্থ্যবিধি মানে চলতে হবে, ধর্ম মানে চলতে হবে, এবং জীবন জীবিকার দিকে লক্ষ্য করতে হবে। জি, আমি একটা অসংখ্য কথা ধন্যবাদ। না বলে পারছি না ফজলুল হক, না একটা কথা, আর একটা কথা। ফজলুল হক সাহেবের সাথে আমার কথা হয়েছে যে এই 96-এ নেত্রী প্রথম ক্ষমতা এলেন, এর আগে তো কি হয়েছে আপনারা সবাই জানেন। 96-এর পরে ক্ষমতা এসে আজ পর্যন্ত যতদিন ক্ষমতা আছেন, অন্য সব ডিপার্টমেন্টই দেখেছি আল্লাহ রহমতে উনি রক্ষা করতে পারছেন। কিন্তু এবারে এই ভাইরাস আসার পরে দেখলাম যে আমরা সেই 6 দফা যে বঙ্গবন্ধু দিয়েছিল, যে পাকিস্তানে 65-এ যুদ্ধ শুরু হলো ভারতের সাথে, তখন আমরা নিরস্ত্র অবস্থায় পড়ে থাকলাম, যে কোনো সময় ভারত ইচ্ছা করলে নিয়ে যেতে পারতো। আজকে আমরা দেখলাম এই করোনা ভাইরাসের সময় যে স্বাস্থ্য খাত আমাদের কত ভঙ্গুর, এবং আমরা একেবারে অসহায়। সেই জন্য বলতেছি, এই জায়গায় ফজলুল হক সাহেব বলেছে, এই জায়গায় যে অর্থ অন্যায় ভাবে ব্যয়িত হয়েছে, অপচয় হয়েছে, সেইগুলো যদি ঠিকভাবে ব্যবহৃত হতো, আমরা অনেক উন্নত থাকতাম। আমাদের আজকে ব্যক্তি জীবনে সবাই যুদ্ধ করতে হতো না, আমাদের স্বাস্থ্য বিভাগই আমাদের অনেক দূরে নিয়ে যেতে পারতো। আর গ্রামগঞ্জের কথা বলেন, আমার কোটালীপাড়ায় 500 লোকের ভাইরাস হয়েছে, 2টা লোক মারা গেছে, অনলি 2 জন 500 লোকের মধ্যে। সুতরাং গ্রামগঞ্জের দিকে থাকলে ওই যে সবুজ এবং এই প্রান্তর, তারপরে আমাদের ভালো খাবার এবং খাবার পাওয়া যায়, সেজন্য। আর গ্রাম, আমাদের শহর বন্দরে আপনারা দেখেন, একজনের সাথে আমরা তো 2টা জিনিস দেখলাম, আমি কোনো সমালোচনা করছি না, কি দরকার ছিল গ্রামে, বললো যে সব ছুটি চলে গেল। তারপরে আবার বললো গার্মেন্টসরা তাদের ব্যবসার খাতিরে বললো যে মানুষ ডাকেন, নাহলে আমাদের অর্ডার বন্ধ হয়ে যাচ্ছে। অর্ডার বন্ধ হয়ে যাচ্ছে, আবার মানুষ ডাকলো, আবার ধাক্কা ধাক্কি ভিতরে দিয়ে আবার আমরা ঢুকলাম। আবার আমরা ঈদের সময় গেলাম। এবার মেহরবানি করে কোরবানির সময়
ওইভাবে যদি না যায় এইটার ব্যবস্থা আপনারা করেন। জি আর যেভাবে কোরবানি, কালকে আমি পুলিশে বলছি যে আমাদের কন্ট্রোল হয়েছে, কোরবানির হাট করতে হবে, রাস্তার পাশে করলে হবে না, যাতে আমরা বাঁচতে পারি, জীবন জীবিকা রক্ষা হতে পারে, আমরা বেঁচে জি থাকতে পারি। অসংখ্য এই ধন্যবাদ চিন্তা স্যার। আমরা আমরা শহীদুল্লাহ স্যারের কাছে যাব, কারণ স্যারের কাছে অনেকগুলো প্রশ্ন একসঙ্গে। এর আগে একটা যে আপনার শখ থাকে কিনা অনেকেই আমাদের জিজ্ঞেস করে, এটা দিয়ে শুরু করতে চাই স্যার। কোন প্রশ্নটা আবার জি বলেন, ওই যে আবার বলেন। করোনা হয়ে যাওয়ার পর আপনার শখ আবার থাকে কিনা, পরবর্তীতে অন্য কোনো সিমটম থাকে না কিনা, মানে বা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে রাইট কেমন? রাইট জি রাইট। এটা এই যে আমি গতবারই কথাটা তুলেছিলাম যে করোনাতে যারা আক্রান্ত হয় এদের মধ্যে ৮০% অল্পতে ভালো হয়ে যায়। আমরা একটু আগে এখানে কাজী আকরামউদ্দিন আহমেদ সাহেবের নিজস্ব ব্যক্তিগত ফ্যামিলির যে অভিজ্ঞতা শুনলাম, তাই এটা যারা ভালো হচ্ছে ভালো হচ্ছে। যে ২০% একটু ভুগে থাকে তাদের মধ্যে কিছু সংখ্যক হাসপাতালে ভর্তি হয়, তার মধ্যে কারোর শ্বাসকষ্ট তীব্র হয়, তাদেরকে আমরা হাই ফ্লো নেজাল ক্যানুল অক্সিজেন দিই, কেউ কেউ ভেন্টিলেটরে যায়। এখানে পরিষ্কার বলে রাখি, আইসিইউতে যে ভেন্টিলেটরে যাবে এটা অন্যান্য দেশে বাঁচে হলো 20%, খুব বেশি হলো 30%। আমাদের এখন পর্যন্ত ফিগার হলো 5 to only 10%। মানে ১০০টা রোগী যদি করোনা রোগী ভেন্টিলেটরে ওঠে তার ৫ থেকে ১০টা ফেরত আসবে না। কিন্তু হাই ফ্লো নেজাল ক্যানুলাতে অনেকে ফেরত আসবে। এই যে আসার পরে একটা গ্রুপ মানে দেখা যাচ্ছে যে মোটামুটি ভালো, কিন্তু একটা গ্রুপ ক্রনিক ইলনেসে ভুগছে। যেমন আমার কিছু বন্ধু, ডাক্তার বন্ধু আছে, আমার কিছু আত্মীয় আছে, আমার পরিচিত লোক আছে যাদের ৩ মাস হয়ে গেছে, ২.৫ মাস হয়ে গেছে, এখন কথা বলতে গেলে হাঁপায়, মাঝে মাঝে শ্বাসকষ্ট হয়। আবার কারোর ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বলছে, ILD, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। এটার ফলে সে কিন্তু অক্সিজেন ডিপেন্ডেন্ট হচ্ছে। আজকে দুঃখের সাথে বলতে হয়, আমার অত্যন্ত একজন সিনিয়র বড় ভাই কলিগ ২ মাসের উপরে হলো তিনি ভালো হয়ে গিয়েছিলেন, আবার উনি আরেকটি হাসপাতালে এখন ভেন্টিলেটরে আছেন। তার মানে হচ্ছে কখনো কখনো কিছু কিছু রোগীর লং টার্ম জটিলতা হচ্ছে এই করোনার কারণে। এমনকি এই ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের পাশাপাশি তার কারো আছে যে মেমোরিতে প্রবলেম হচ্ছে, কারোর স্মৃতিতে প্রবলেম হচ্ছে। আমরা এখন মাত্র ৪-৫ মাসের অভিজ্ঞতা এইটুকু দেখলাম, আরো সময় লাগবে। আমরা মনে করি যে আসলে কারোর সবার না, কারোর লং টার্ম সিকুইলি বলি, মানে অর্থাৎ দীর্ঘদিনের কিছু জটিলতা বা রেসিডুয়াল প্রবলেম, এটা কিন্তু দেখা যাচ্ছে আগামীতে হতেও আরো দেখতে পারি আমরা। স্যার আমার আরো কয়েকটি জিনিস, যেমন বলা হচ্ছে যে পর্যাপ্ত বিশ্রাম, এবং এই পর্যাপ্ত মানে কি, এইটা আপনার কাছ থেকে একটু শুনবো। এবং আমরা দেখেছি যে সাম্প্রতিক সময়ে ঢাকা শহরের হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা কমছে। আকরাম ভাই কিছুটা ব্যাখ্যা করার চেষ্টা করলেন যে তার ফ্যামিলির লোকজন বাসাতেই ট্রিটমেন্ট করে অনেকটা সুস্থ। সেটি কি একটি কারণ, নাকি মানুষ নিজেদের মধ্যে একটা তৈরি হয়েছে, এডুকেটেড হয়েছে যে এই পরিস্থিতিতে কিভাবে মোকাবেলা করব? থার্ড হচ্ছে হাই ফ্লো অক্সিজেন নিয়ে এখন অনেক কথা হচ্ছে যে সেটি প্রয়োগ করে অনেক ভালো ফলাফল পাওয়া গেছে। স্যার ৩টি প্রশ্ন আপনার সঙ্গে একসঙ্গে। আমি একেবারে ছোট্ট একটা বিরতি নেই, তাহলে একবারে অনেক সময় আপনি পাবেন, তাহলে উত্তর দিতে সুবিধা হবে হয়তো। দর্শক, এই মুহূর্তে দিচ্ছি ছোট্ট একটি বিরতি। থাকুন এটি নিউজের সঙ্গে। দর্শক, আমরা একেবারে শেষ ধাপে চলে এসেছি। বিশেষ করে আমাদের শহীদুল্লাহ স্যারের কাছে প্রশ্ন, পর্যাপ্ত বিশ্রাম আর রোগী কমছে হাসপাতালগুলোতে এবং হাই ফ্লো অক্সিজেন। স্যার আচ্ছা, প্রথমে পর্যাপ্ত বিশ্রাম, এইটা কিন্তু করোনার বাইরেও আমি বলবো, মানে আমরা একটা জিনিস, অনেকগুলো ভালো ভালো হেলথ টিপস যেগুলো প্রমাণিত, এগুলো আমরা পালন করি না। তার একটি হলো ঘুম। ঘুমটা এখন প্রমাণিত হয়ে গেছে যে এটা এত বেশি প্রয়োজন, সেটা কত আমি বলে ফেলি, ৬ থেকে ৮ ঘন্টা। তা বেস্ট হলো যে অ্যাটলিস্ট 7 আওয়ার্স যদি করা যায়, ন্যূনতম হলে ৬ ঘন্টা। না হলে আমার যাদেরই কম ঘুম হয় বা কম ঘুমায়, তাদের দেখা যায় যে পরবর্তীতে ওয়ার্কের যে ক্যাপাবিলিটি, মস্তিষ্কের যে কার্যক্ষমতা বা তার যে অনেক উদ্ভাবনী ভালো ভালো কাজ করা,
এই সবগুলো কাজে মানে হ্যাম্পার্ড হয়। তাহলে ঘুমের কোনো বিকল্প নেই এবং ঘুমটা খুবই দরকার। আরেকটা হলো যে এই করোনাকালীন সময়ে সেখানেও যেমন ঘুমটা প্রয়োজন, মানে যেটাকে বিশ্রাম বলা হয়, আবার অ্যাট দ্য সেম টাইম যখন সে খুব বেশি অসুস্থ হবে না, যতক্ষণ পারবে জেগে থাকা অবস্থায় ছোট ছোট কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলা হচ্ছে যে 5 থেকে 10 মিনিটের জন্য একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবে এবং রিপিটেডলি করবে। তো এই জিনিসটা আমার মনে হয়, আমি বলবো যে ঘুম যেমন দরকার পর্যাপ্ত, করোনাকালীন অথবা করোনা নাই, সেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই দরকার। এবং টাইমটা বললাম যে কত ঘন্টা। আরেকটি আসলে হচ্ছে আমাদের হাসপাতালে রোগী ভর্তি কমছে, ইদানিং নাকি পরিলক্ষিত হচ্ছে। এখন একটাও যদি হয় যে যেহেতু আমাদের বেশ কিছুদিন ধরে সংক্রমণের হারটা একই রকম, বা ক্ষেত্র বিশেষে কেউ যদি ক্লেম করে যে একটু কমছে, তার মধ্যে থেকে আবার একটা 80% লোক যদি এমনিতেই ভালো হয়ে যায়, আর 20%-এর মধ্যে অনেকেই চেষ্টা করছেন যে আমি দেখি বাসায় থেকে কতটুকু ভালো থাকা যায়, আমি একটু বেশি অসুস্থ হলেই যাব, এই নানান কারণে হয়তো বা কমছে। কিন্তু আমি এখনই কিন্তু আমি কোনো জিনিস 2-4 দিনের উপরে নির্ভর করে কোনো ব্যাপারে কমেন্ট করি, এটা আমার অভ্যাস, সব গণমাধ্যমে দেখেছেন। আমি তো লম্বা সময়ের উপরে নির্ভর করে একটা কমেন্ট করতে চাই যে আসলেও আমার হসপিটাল অ্যাডমিশনটা কমেছে কিনা। কমলে আমি একজন চিকিৎসক হিসেবে খুশি হব যে যদি এটা এই হয় যে অতটা অসুস্থ হচ্ছে না, তাহলে আমাদের জন্য একটা স্বস্তির বিষয়। লাস্ট যে কথাটা হলো সেটা হলো যে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা। ইয়েস, এইটাতে আমার বন্ধু, আমি এখন প্রফেসর লিয়াকত, তিনি সহ আরো অনেকেই হাই ফ্লো নেজাল ক্যানুলা থেকে ভালো হয়ে গেছেন। এই হাই ফ্লো নেজাল ক্যানুলাটা আমাদের এখানে বেশি ছিল না। জাতীয় পরামর্শ কমিটির প্রথম সভা থেকে অদ্যাবধি 14টা মিটিং করেছি। 14টা মিটিং এ আমরা বারবার হাই ফ্লো নেজাল ক্যানুলার কথা বলেছি। 30শে মে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে যখন আমরা দেখা করি, উনি বোঝার সাথে সাথে ওনার মুখ্য সচিবকে উনি বলেছিলেন যে যত তাড়াতাড়ি পারো এই মেশিনটা নিয়ে আসো, চায়না বা ইন্ডিয়া বা যেখানে হোক, এবং আমার কথা বলো, আমার কথা বললে দেবে। এবং তখন আমরা খুব আশাবাদী হয়েছিলাম যে 2 সপ্তাহের মধ্যে এসে যাবে। তাহলে সেই 2 সপ্তাহ কিন্তু 14ই জুন। আমি জানি এটা প্রক্রিয়াধীন, এটা আসবে, কিন্তু অনেকটা দেরি হয়েছে। আমার স্বনির্বন্ধ অনুরোধ, গভর্নমেন্টের যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো ত্বরান্বিত করে হাই ফ্লো নেজাল ক্যানুলাটা আনা দরকার। ইতিমধ্যে ভালো খবর হলো আমাদের এই কিছু ধনবান ব্যক্তি বা দানশীল ব্যক্তি, তারা কিছু হাই ফ্লো নেজাল ক্যানুলা প্রাইভেটলি কিনে বিভিন্ন হাসপাতালে দান করেছে। তার সংখ্যাটা প্রায় 50টা। আমি আরো ডেটা নিয়ে বলতে পারি, আরো 61টি হাই ফ্লো নেজাল ক্যানুলা কেনবার জন্য অর্ডার আছে ফ্রম দা দানশীল ব্যক্তিদের কাছ থেকে। এই 50টা কিন্তু বেশ কাজ করছে। এই যে একটা কথা উঠেছিল যে মরম মহামারীর সময় দানশীল ব্যক্তিরা, তো সারা পৃথিবীর দানশীল ব্যক্তিরা এগিয়ে এসছে, আমাদেরও কিছু এগিয়ে এসছে, কিন্তু আমি মনে করি সংখ্যাটা কিন্তু আশাব্যঞ্জক না। যত বেশি দানশীল ব্যক্তি এগিয়ে আসবেন, তারা যদি এই মেডিকেল সাইডে যাদের কন্ট্রিবিউট করেন হাই ফ্লো নেজাল ক্যানুলা, অক্সিজেন ডিভাইস, আর গভর্নমেন্টের প্রকিউরমেন্টের ব্যাপারে আমি বলবো দ্রুততার সাথে করুন, যাতে বাকি রোগী যারা ভর্তি হবে তারা যেন এই সেবাটা পেয়ে আবার আমাদের মাঝে ফেরত আসুক, কারণ এটাই তো আমাদের কামনা। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করব আমি আকরাম ভাই, আপনাকে দিয়ে শেষ করব অনুষ্ঠান শেষে, আপনি বরাবরের মতো আজকেও শেষ করবেন। আমরা এবাদুল স্যারের কাছে যেতে চাই। বিকন ফার্মাসিউটিক্যালস যখন এই কাজটি করলো এবং তখন আমাদের অনেককে সমালোচনা করতে শুনেছিলাম, তারা বলছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, যুক্তরাজ্য তারা পারলো না আর বাংলাদেশ পেরে গেল, একই কথা, এরকম একটা অবাক। তাদের উত্তরে কি বলবেন এবাদুল করিম? খুবই আমি বলবো যে সময় উপযোগী প্রশ্ন, যে ইউরোপ পারে নাই, আমেরিকা পারে নাই, বাংলাদেশের একটা ছোট কোম্পানি তারা কিভাবে পারে। আসলে বিষয়টা হচ্ছে এরকম যে ওরা পারে না এটা ঠিক না, তারাও পারে। আমরা তো কপি করেছি ফেবিগান, আর এর যে অরিজিনালটা হলো জাপানি কোম্পানি, ফুজি কোম্পানির সিস্টার কনসার্ন এটা করেছে, তাদেরটা এবিগান, তাদেরটা না। এবিগান হচ্ছে অরিজিনালটার ব্র্যান্ড, এবং কান্ট্রিতে প্যাটেন্ট এখনো শেষ হয় নাই, প্যাটেন্ট ডিউরেশন শেষ হয় নাই। আমরা শেষ করব যদি দ্রুত একটু। হ্যাঁ, ডাব্লিউটিও এর নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী যে যারা সিগনেটারি তারা তো প্যাটেন্ট ল মানতে হয়। প্যাটেন্ট রুল অনুযায়ী উন্নত দেশগুলো কেউই এই এবিগান বা এবিগানের কপি তারা করতে পারে না। শুধুমাত্র চায়নার ওদের প্যাটেন্ট পিরিয়ড শেষ হয়েছে, তাদের গভর্নমেন্ট তাদের বাবুরে ধরো বাবু। ইন্ডিয়া কিন্তু আন্ডার লাইসেন্স করছে, লাইসেন্স করছে।
আমরাই এই 49টি লিস্ট ডেভেলপ কান্ট্রি WTO থেকে কনসেশন পেয়েছে যে আমাদের ক্ষেত্রে প্যাটার্ন প্রযোজ্য হবে না টিল 2032। ওই পর্যন্ত আমরা যে কোনো প্যাটার্ন প্রোডাক্ট আমরা বানাতে পারি, আমরা আইনগত ভাবে সেটা আমরা স্বীকৃত। জি জি, আমরা একেবারে হাতে সময় নেই আজকে, আজকে থামতেই হচ্ছে। আলমগীর ভাই 10 সেকেন্ড সময় পাবেন আপনি, আমার শেষ কথা, কারণ 11টা বেজে গেছে ইতিমধ্যে একদম। ওটা ধরবো কেন, ওটা ধরবো না তো, আমার কালোটা কথা যেটা আমি সবসময় বলি, আমরা সবাই মিলে যদি স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে সংক্রমণ যেভাবে কমছে তাহলে কমবে। এবং ঈদের আগে এবং পরে বিশেষ করে গরুর হাট নিয়ে আমরা যদি সবাই একটু সাবধানে থাকি তাহলে অন্তত জুলাইয়ের শেষে সংক্রমণ কমলে আর বাড়বে না। অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করব। আকরাম স্যার, নিশ্চয়ই আপনি শুনবেন, শেষ কথা আপনার। না, আপনাকে ধন্যবাদ। আমি ফজলুল সাহেবের কাছে একটা কথা জিজ্ঞেস করছি। আমি 5 লক্ষ টাকা করে আমি জিজ্ঞেস করছি, শহীদুল্লাহ সাহেব, শহীদুল্লাহ সাহেব তো, তাই তো বলছি। আচ্ছা, আমি 5 লক্ষ টাকা করে 2টা মেশিন আমি শিশু হাসপাতালে দিয়েছি চিটাগাঙে, এবং সেখানে অক্সিজেন হাই ফ্লো না কি বলছে, এই 2টা আমি দিয়েছি। ওখানে প্রায় আমাদের 30টার মতো জোগাড় হয়ে গেছে, কারণ আমি তো ব্যবসা বাণিজ্য চিটাগাঙে করি, সেই জন্য আমি চিটাগাং চেয়েছিল, আমি চিটাগাঙে দিয়ে দিয়েছি 2টো, আমার নিজের পকেট থেকে, ব্যাংক ট্যাঙ্ক থেকে না। একটা কথা। দ্বিতীয় হলো যে আজকে সবচেয়ে বেশি আশান্বিত হয়েছি আমি নেত্রী প্রায় বলেন যে অন্য জায়গায় যা পারে না বাংলাদেশ তাই পারে। আমি একদিন ওনাকে বলেছি যে আমরা ইনশাল্লাহ আমরা পারবো, এবং সবার আগে আমরা ওষুধ বের করতে পারবো। আজকে যে আপনারা এই যে এমপি সাহেব যে আশার বাণী শুনালেন, এর চাইতে বড় সংবাদ আর কিছু হতে পারে না। এবং এইটাই আমি আজকের এই আলোচনায় সবাই কাছে এইটুকুই আমি নিজে ব্যক্তিগতভাবে আশান্বিত হয়েছি যে আমরা করোনা আমাদের পরাজিত করতে পারবে না, আমরা করোনাকে পরাজিত করব বাংলাদেশে। অসংখ্য ধন্যবাদ স্যার, সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। আর এই অনুষ্ঠানটি রাত 1টা 10 মিনিটে পুনঃপ্রচারিত হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতে চাই। শুভরাত্রি।